নমস্কার। অলিজ দি অ্যাডভার্টাইজিং রাউন্ড টেবিলের তরফ থেকে আপনারা যারা আজকে আমাদের প্রথম বাংলা অনুষ্ঠান শুনতে এসছেন সবাইকে স্বাগত। আমরা যেটা করেছি, যেটা আপনাদের একটু জানাই, সেটা হচ্ছে যে আমরা অলিজ অ্যাডভার্টাইজিং রাউন্ড টেবিলের যে গ্রুপটা আছে, আমাদের তো ফেসবুকে একটা গ্রুপ পেজ আছে গত অনেক বছর ধরেই, এবং সেখানে তো আপনারা জানেন আমাদের অ্যাড আড্ডা ইত্যাদি এরকম সব নানান রকম আমরা গল্প টল্প করে থাকি থেকে অল ইন্ডিয়া লেভেলে। আর এবার মাঝে কিছুদিন আগে আমরা সবাই ঠিক করেছিলাম যে বাংলা বিজ্ঞাপনের ওপরে ডেডিকেটেড আমরা আমাদের অলিজ অ্যাডভার্টাইজিং এর যে পেজটা, ফেসবুকে তো দুটো আছে, একটা হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে পেজ, এই পেজটা উইল বি ডেডিকেটেড টু বাংলা বিজ্ঞাপন। আর বাংলা বিজ্ঞাপন বলতে এখানে আমরা খালি বাংলা বিজ্ঞাপনেরই আলোচনা করব, পুরনো বাংলা বিজ্ঞাপন সেগুলোকে আবার আমরা যেখান থেকে যেরম পাই সেগুলো পোস্ট করব, বাংলায় আলোচনা হবে, এবং আমাদের যে আড্ডা টাড্ডা যেগুলো হবে সেগুলো বাংলা বিজ্ঞাপন কেন্দ্রিক হবে। এখন এখানে বাংলা বলতে অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের বাংলা বিজ্ঞাপন, ভারতবর্ষে যা বাংলা বিজ্ঞাপন হয়, এবং ইকুয়ালি ইম্পর্টেন্ট বাংলাদেশের বিজ্ঞাপন, কেন সেটাও তো মানে মাঝখানে একটা লাইন টানা আছে, একটা ভাগ আছে। আরেকটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে যে আমরা অভ্যাসবশত আমরা এই আজকের আলোচনার যে পোস্টটা করেছিলাম ওটা আমরা অভ্যাসবশত ইংরেজিতেই করে ফেলেছিলাম, এবং আমি খুব খুশি হয়েছি, অলিসের তরফ থেকে সবাই আমরা খুশি হয়েছি যে আপনারা অনেকে ওটা বলেছেন যে এটাতে আপনি ইংরেজিতে বিজ্ঞাপন করেছেন কেন, বাংলায় লেখা দরকার না, বাংলা বিজ্ঞাপন আলোচনা হবে। তো সেই জন্য ওটাকে আমরা সঙ্গে সঙ্গে ওটাকে অ্যাকসেপ্ট করে আমরা বাংলায় বিজ্ঞাপনটা, এই পোস্টটা আবার করে দিয়েছিলাম। আরেকটা কথা হচ্ছে যে আজকে আমাদের আলোচনায় প্রথম পোস্টে যেটা ছিল, কলকাতার বিজ্ঞাপনের চিত্ত ঘোষ, তার আজকে জয়েন করার কথা ছিল। দুদিন আগে থেকে চিত্ত ঘোষ একটু অবজারভেশনে আছেন, আশা করি তিনি দু একদিনের মধ্যে আবার চাঙ্গা হয়ে যাবেন, সেরকম কিছু না, কিন্তু আপাতত অবজারভেশনে আছেন, কাজে চিত্ত ঘোষ আজকে এখানে পৌঁছতে পারেননি। ন্যাচুরালি আমরা ওনাকে ইয়ে থেকে উনি রেস্টে আছেন, কালকে হয়তো পরীক্ষা করে জানা যাবে। ধারণা নিশ্চয়ই কোভিড নেগেটিভই হবে, সেরকম কিছু না, তবে এই সময় রিস্কটা নিতে পারিনি। তা আজকের আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন আমাদের দেশপ্রিয় রায়। দেশপ্রিয় রায়ের একটা বিরাট বক্তব্য হচ্ছে যে ও নাকি জন্মের আগেই ওর নামে একটা পার্ক ছিল, কলকাতার দেশপ্রিয় পার্ক। আর আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের গেস্ট কিঙ্কর হাসান। এখন কিঙ্কর হাসান এখন আপাতত এডিএ বাংলাদেশের ক্রিয়েটিভ ডিরেক্টর, উনি একটি বেস্ট সেলারেরও অথর, এবং ওনার লেখালেখি নিয়ে ওয়াশিংটন পোস্ট এবং অ্যাড এজে মাঝে মাঝে ঝড় হয়, মানে এটা নিয়ে আলোচিত হয়। তা আজকের আলোচনাটা আমাদের অলিজের তরফ থেকে দেশপ্রিয়ই করবে। দেশপ্রিয় এইটার ভার নিয়েছে, এইটার রেসপন্সিবিলিটি নিয়েছে, অলিজের এই পেজটা যেটা বাংলা, ও ভলেন্টিয়ার করেছে, আমরাও আস্তে আস্তে ডেলিগেট করার চেষ্টা করছি, ওটা ছেড়ে দিয়েছি, এবং আমরা যতক্ষণ দরকার লাগবে আমরা হ্যান্ড হোল্ডিং করব। আর কিঙ্কর, আমি দুজনকেই এবার আমাদের আলোচনায় নিয়ে এসে তারপর আপনারা ওদের দেখবেন, তারপর আমি বেরিয়ে যাব, দেশপ্রিয় আর কিঙ্কর আলোচনাটা চালিয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে দেশপ্রিয়। দেশপ্রিয়, তুমি এসে গেছো? হ্যাঁ, তোমায় দেখা যাচ্ছে, একটু মিষ্টি মিষ্টি করে হাসো, হ্যাঁ হাত তোলো। আর এই হচ্ছে কিঙ্কর। কিঙ্কর এসছেন ঢাকা থেকে। আজকে ঢাকার সময় এখন বোধহয় 7:35, তাই না? তোমরা তো আধ ঘন্টা এগিয়ে আছো। আচ্ছা, এবার তাহলে দেশপ্রিয় আর কিঙ্কর, এবার আমি অদৃশ্য হয়ে যাব, মাঝে মাঝে প্রয়োজন হলে আমি একটু ঢুকে একটু, তবে একটা কথা আমাদের যেটা বলা দরকার, যে আমাদের এইটা একটা জিনিস যেটা কিঙ্কর নিশ্চয়ই ব্যাপারে অবগত, যে কলকাতায় বা পশ্চিমবঙ্গে বাংলা বিজ্ঞাপনটা কিন্তু একটা সময় সবকিছুই, ভারতবর্ষে যেহেতু আমাদের অনেকগুলো ভাষা, অনেকগুলো প্রদেশ, কিন্তু তাও সবকিছু ভাবা হতো ইংরেজিতে, ওই যাকে বলে কলোনিয়াল হ্যাংওভার। তারপর আস্তে আস্তে দেখা গেল যে আমরা ইংরেজিতে কেন ভাবছি, ইংরেজিতে কেন বলছি, এতো সব প্রাদেশিক, মানে দক্ষিণার্থে কি বলে, যেরকম তামিল, তেলেগু, উড়িয়া, ওদিকে হিন্দি, এদিকে মারাঠি, এদিকে বাংলা,
এই করতে করতে আস্তে 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 পুরো চিন্তা ভাবনাটাই লোকাল ল্যাঙ্গুয়েজে বা লোকাল ফ্লেভারে আসতে আরম্ভ করলো, এবং করতে করতে এখন মোটামুটি আমাদের অরিজিনাল থিঙ্কিংটা আমাদের লোকাল ভাষাতেই হচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কলকাতার বিজ্ঞাপন জগতে, বাংলা বিজ্ঞাপনে একটা সময় বড় বড় রথীরা, লেখক, তারা কিন্তু বিজ্ঞাপনে তাদের একটা অবদান ছিল। তারা লিখতেন, এজেন্সিতে আসতেন, লিখতেন, যেমনি কবি সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চাটুর্যে, নবারুণ ভট্টাচার্য, এরা কিন্তু এজেন্সিতে, আরো অনেকে। আর এছাড়া তো আমাদের দিব্যেন্দু পালিত তো বিজ্ঞাপনেই চাকরি করতেন বহুকাল, নভেলিস্ট দিব্যেন্দু পালিত। তো দিব্যেন্দু দা, এরা সবাই কিন্তু এই যারা সাহিত্যিকে মানে বাংলা সাহিত্যের সঙ্গে বাংলা বিজ্ঞাপনের একটা নিবিড় যোগাযোগ একটা ছিল। যাই হোক, এবার আমি দেশপ্রিয়, আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি, তুমি এবার কিঙ্করকে নিয়ে যা কিছু করার করবে। কেমন? ওকে ওকে, অনেক ধন্যবাদ সুজিত দা, এবং অনেক ধন্যবাদ দেশপ্রিয়কে আজকে আমাকে এখানে ডাকার জন্য। একটা লম্বা সময় ধরে আড্ডা হোক, বিজ্ঞাপন নিয়ে আমরা কিছু কথা বলি, বলার চেষ্টা করি। আর এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওনা যে আজকে কিঙ্কর দা এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিলেন, তার জন্য অনেক আমরা ধন্যবাদ। অনেক কৃতজ্ঞ। তো আমরা মূল আলোচনার দিকে এবারে যাব। দাদার পেছনে বইয়ের র্যাক দেখে বোঝা যাচ্ছে একদিকে বিজ্ঞাপনের বই আর একদিকে নিজের লেখা উপন্যাসের বই, এবং তার সাথে সাথে অন্যান্য আরো অনেক বই এবং অ্যালবাম দেখা যাচ্ছে। তো অনেকেই এই প্রশ্নটা করে থাকে সাধারণত, যে বিজ্ঞাপন আর সাহিত্য কি একসাথে সাইমালটেনিয়াসলি করা যায় নাকি করা যায়? আমাকে যদি আলাদা করে জিজ্ঞেস করা হয় আমার জন্য আসলে কোনটা জরুরি, প্রথমত মূলত একটা জায়গা হচ্ছে আমি নিজের পরিচয় হিসাবে লেখক পরিচয়টা দিতে পছন্দ করি। এবং আমি যতদূর দেখেছি যে আমি যে কাজটা পারি, সেই কাজটা হয়তো বা হচ্ছে আমি মানুষের জীবনের গল্প বলতে পারি। মেবি আমি আমি নিজেকে আসলে যে জায়গাটা ভাবি, আমি একটা সময় আমার লেখালেখি শুরুটা ছিল হচ্ছে পত্রিকায়, কারণ আমি লেখালেখি করতে পারতাম। তো আমি মার্কেটিং এ বিবিএমবিএ করার পরে কর্পোরেট জবে না গিয়ে আমি এমনকি সরকারি যে চাকরি আমাদের এখানে, সেখানে সুযোগ থাকা সত্ত্বেও না গিয়ে আমি যেটা করি, আমি পত্রিকায় চাকরি শুরু করি, লেখালেখি করব এরকম একটা জায়গা থেকে। এবং পত্রিকায় গিয়ে আমার ভেতরে এক ধরনের হতাশা তৈরি হয়, কারণ আমাকে যে পাতাটা দেখতে হতো, বাতিঘর নামে একটা পাতা, এবং সেই পাতা থেকে আমি মূলত যে কাজটা করতাম সেটা হচ্ছে রড সিমেন্টের ব্যবসা কিভাবে করতে হবে, কিভাবে কবুতর পালন করা যায়, এরকম উদ্ভট সব বিষয় নিয়ে আমাকে ফিচার লিখতে হতো। তো আমি খুব হতাশ ছিলাম, এবং আমার আমার মনে হতো যে আসলে কিভাবে রড সিমেন্টের ব্যবসা করতে হয় এই জিনিসটা মনে হয় আমি লিখতে চাই না। আমি মনে হয় লিখতে চাই রড সিমেন্টের ব্যবসা করা ওই যে মানুষটা, তার জীবনের গল্পটা কি, অথবা কবুতর পালন করা যে ওই মানুষটা, উনি যখন কবুতর ওড়াতে থাকেন এবং আকাশে যখন কবুতর এক ঝাঁক পায়রা একসাথে মিলে শো অফ করে এবং বলে যে এই আকাশটা আমার, আমি মনে হয় ওই গল্পটা বলতে চাই। এবং সেই গল্প বলার জায়গায় আমার মনে হচ্ছিল যে বিজ্ঞাপন একটা বড় জায়গা হতে পারে, আহ যেখানে এসে আমি হয়তোবা অনেক কিছু শিখতে পারবো। আমি বিজ্ঞাপনে এসে আমার লেখালেখির ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা হয়েছে বলে আমার মনে হয়, আমি যে কৃতজ্ঞতার কথা বলি বিজ্ঞাপনের কাছে, বা যে ঋণী হয়ে থাকার কথা বলি, আমার মনে হয় আহ লেখালেখিতে যে একটা মেদের জায়গা থাকে, একটা চর্বির জায়গা থাকে, সেই চর্বিটা কেটে ফেলার জায়গাটা বা সুযোগটা হয় বিজ্ঞাপনে এসে। কারণ বিজ্ঞাপনে এসে আমরা বুঝে যাই যে প্রতিটা দুইটা শব্দের জন্য আমার 1 সেকেন্ড সময় লাগবে, আমার সংলাপগুলো গুছিয়ে বলতে হবে, এবং আমি আমার টিজি ধরে আমার অডিয়েন্সকে আসলে কি বলতে চাই, কি বোঝাতে চাই, সেই জায়গাটুকুই আমি বলবো, এর অতিরিক্ত বলবো না, কমও বলবো না। তো এই যে প্রোডাক্ট প্লেসমেন্টের জায়গা, ব্র্যান্ড ইন্টিগ্রেশনের জায়গা, এবং সবচেয়ে জরুরি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একজন সাইকোলজিস্ট যেরকম যে মনের কথাগুলো তিনি বুঝতে পারেন, বোঝার চেষ্টা করেন, নিয়ন্ত্রণ করেন, এবং তার ভেতরে মানুষের মনকে নিয়ন্ত্রণ করার যে ম্যাচিউরিটি, আমি মনে করি যে বিজ্ঞাপনেও আসলে বিজ্ঞাপনের সাথে জড়িত মানুষগুলো তারা মেবি এক একজন সাইকোলজিস্ট, এবং তারা আসলে কমিউনিকেশনের যে ভাষাটা, ওই ভাষাটাকে তিনি নিয়ন্ত্রণ করেন। এবং বিজ্ঞাপনই আসলে ঠিক করে দেয় যে আমাদের কালচার কোন দিকে যাবে। আমি সবসময় বলি, পৃথিবীর যে কোনো প্রান্তে আমি যখন কোনো এয়ারপোর্টে নামি, আমি আলাদা করে এলইডি স্ক্রিনে দেখতে থাকি যে ওখানকার বিজ্ঞাপনগুলো কি চলছে, এবং ওখানকার বিজ্ঞাপন দেখে, ওখানকার ইমোশন দেখে আমি বোঝার চেষ্টা করি আচ্ছা ওই দেশে তাহলে মানুষগুলো কিরকম, তাদের এক্সপ্রেশন কেমন, তারা খুশি হলে কিভাবে জড়িয়ে ধরে তাদের সেলিব্রেশনের জায়গাটা কেমন।
তো আই থিঙ্ক, যেমন আমি যখন টোকিওতে গিয়েছিলাম, টোকিওতে গিয়ে আমি ওদের বিজ্ঞাপন দেখার চেষ্টা করেছি, থাইল্যান্ডে গিয়ে আমি ওদের বিজ্ঞাপন দেখে ওদেরকে বোঝার চেষ্টা করেছি। তো বিজ্ঞাপন আসলে আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করে। বিজ্ঞাপন আসলে ওই মানুষগুলো, যে মানুষগুলো হয়তো সময়ের থেকে একটু আগানো, একটু হলেও আপডেটেড, এবং তার কাছে সব কথাগুলো থাকে, এবং সে আসলে ট্রেন্ড সেটার, সে একটা ট্রেন্ড সেট করে দিতে চায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বিজ্ঞাপনের কাছে আমি ঋণী, বা বিজ্ঞাপন আমাকে অনেকটুকু সাহায্য করেছে লেখালেখির ক্ষেত্রে। যে আমি আসলে ঠিক কতটুকু বলতে চাই, কেন একই সম্বোধন বারবার আসবে না, লেখায় কেন মেদ থাকা উচিত না, লেখা ঠিক কোন প্রথম শব্দটা বলে দিলেই, যেমন আমার রঙ্গিলা কিতাব নামে আমার একটা উপন্যাস আছে, সেই উপন্যাসের প্রথম বাক্যটাই হচ্ছে পায়ে গুলি লাগলো প্রদীপের। তো ওই বাক্যটার পরে আমি অন্য গল্পে চলে যাই। তো পায়ে গুলি লাগলো প্রদীপের এইটা শোনার পরে কিন্তু সাথে সাথে একটা হুক হয়ে যায় একটা অডিয়েন্সের, যে আচ্ছা কেন গুলি লাগলো, এরপরে কি হবে। তো এই যে একটু আটকে রাখা, আবার ক্লিপ হ্যাঙ্গারের মতন শেষের দিকে কোনো একটা প্রশ্ন রেখে বের হয়ে যাওয়া, তো এই স্ট্র্যাটেজি গুলো, এই কৌশলগুলো আমি আসলে শিখেছি বিজ্ঞাপনের কাছ থেকে। আমি সেই জন্য আমার মনে হয় যে অবশ্যই যদি কোনো লেখক বিজ্ঞাপনটা এবং একই সাথে যদি তার লেখালেখির জায়গাটা করে থাকেন, সে হয়তো আর 10 জন থেকে একটু ম্যাচিউর, সে হয়তো আর 10 জন থেকে একটু এগিয়ে থাকা, এবং সে হয়তো মানুষের মনকে নিয়ন্ত্রণ করার জায়গা থেকে সে হয়তো অনেক শক্তিশালী। তো আমার এবং সেটা কিন্তু অনেক প্রমাণও আছে। আমি যদি সত্যজিৎ রায়ের কথা বলি, বিজ্ঞাপনে যে সাহিত্যিকরা এসেছেন, অথবা আর্টের জায়গা থেকে যারা কাজ করেছেন, আমার মনে হয় যে তারা অনেক শক্তিশালী ছিল মানুষের মনকে বোঝার জায়গা থেকে, মানুষকে নিয়ন্ত্রণ করার জায়গা থেকে। এবং আমি আসলে কতটা ম্যাচিউর, আমি কতটুকু জানি কোন গল্পগুলো আমি তুলে নিয়ে আসব। এখন যত ওয়েব সিরিজ হচ্ছে, ইভেন পৃথিবীতে অনেক বড় বড় ফিল্ম মেকার যারা, তাদের অনেকেই কিন্তু বিজ্ঞাপন নির্মাতা। কারণ বিজ্ঞাপনের জায়গাটা তাকে আসলে নির্মাণ করে দেয়, তাকে আসলে তৈরি করে দেয় যে আমি মানুষকে কতটুকু বুঝবো, জানবো, আমার কমিউনিকেশনের ভাষাটা কিরকম হওয়া উচিত। তো আমি মনে করি যে প্যারালালি এটা চালানো সম্ভব। এবং আমি অন্তত অনেক নিজে অনেক কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা বিজ্ঞাপনের কাছে, বা নিজে অনেকটা ঋণী যে আমি বিজ্ঞাপনের জীবনে আসতে পেরেছি এই কারণে। এবং এটা আমাকে অ্যাজ এ একজন স্টোরি টেলার হিসাবে আমাকে অনেকখানি পরিণত হতে সাহায্য করেছে, করে, এবং আমি প্রতিনিয়ত আসলে শিখি। শেখার জায়গাটা আমার জন্য খুব জরুরি। একদম। দাদা, একটা জিনিস আমার মানে আপনার সাথে আমার যতবারই দেখা হয়েছে আড্ডা, আমাদের তো মানে রাতের পর রাত জেগে আড্ডা, সেই মানে হুম। বিজ্ঞাপন নিয়ে আড্ডা, গান সিনেমা নিয়ে আড্ডা করতে করতে রাতে 3টের সময় ইলিশ খেতে চলে যাওয়া, এই সমস্ত পাগলামি তো আছে। এর মধ্যে থেকে আমরা যেটা দেখি যে আমরা নিজেরা যখন কথা বলছি বিজ্ঞাপনের মানুষগুলো, আমরা হয়তো বাংলাতেই আড্ডা দিচ্ছি, কিন্তু হুম। এখানে আমাদের অদ্ভুত একটা ট্রেন্ড আছে যে আগে ভাবনাটা হয় ইংরেজিতে, পরে সেটাকে ট্রান্সলেট করে রূপান্তর করে বাংলায় করা হয়। এটা কি বাংলাদেশের ক্ষেত্রেও সেই জিনিসটা এক, নাকি সেখানে ভাবনার শুরুটা বাংলা থেকেই হয় এবং বাংলাতেই রূপান্তরিত? এইখানে আমি বলবো যে আমরা হয়তো একটু ভাগ্যবান, যেহেতু একটা দেশের ভাষা হচ্ছে বাংলা, বাংলাদেশের ক্ষেত্রে, এবং এখানে কিছু আম, বিধিনিষেধ বা নিয়ম কানুন আছে। যেমন এখানে কোনো বিলবোর্ড ইংলিশে দেয়া যায় না, এখানে কোনো কপি ইংলিশে দেয়া যায় না, এবং বাংলাটাকে অনেক জরুরি মনে করা হয়, এবং বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য এখানে একটা যেই গুরুত্ব, বা যেই টানটা বা অস্থিরতা বা হ্যাঁ, তাড়নাটা, চলে এসো। সেই ব্যাপার। হ্যাঁ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ দাদা। তো আমি আমি যেটা আসলে মনে করি যে আমাদের এন্ডে এই জিনিসটা একটু সহজ। আমাদের এখানে আসলে ইংরেজির যে আধিক্য, যে ব্যাপারটা বিজ্ঞাপনের ক্ষেত্রে, কারণ আমাদের একদম বলেই দেয়া, আমাদের টিভিতে আসলে বাংলা ভাষার বিজ্ঞাপন চলতে হয়। আমরা যখন প্রেসের কাজ করি, যখন কপি লিখি, এই সবগুলো আসলে বাংলাতেই হয়। যার কারণে আমাদের একটু সুবিধা হয়, আমরা আসলে বাংলাতেই ভাবি। এবং বাংলার যে ইমোশনটা, বাংলার যে আবেগটা, বা বাংলার যে গল্পটা, কারণ আমরা যেটা বিশ্বাস করি যে পৃথিবী বা আমি হয়তো বা যে ফিলিপ কটলারকে জেনে, থামখাই মেংকে জেনে, অথবা পীযূষ পান্ডে বা অগুলভিকে জেনে, কথার কথা সাতিয়ান সাচি যেভাবে কাজ করে, দ্রোগা ফাইভের যেভাবে কাজ করে, এদেরকে জেনে আমি আসলে ওইভাবে গল্প চিন্তা করব, সেটা আসলে না। কারণ দিন শেষে গ্লোকাল হওয়াটা জরুরি। আমাকে একই সাথে গ্লোবাল হতে হবে, এবং একই সাথে আসলে লোকালও হতে হবে। আমি আমি যদি আমার বাংলাদেশের পালস না বুঝি, আমি যদি আমার এখানের টেকনাফ, তেঁতুলিয়া সীমান্তে থাকা মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, ওই মানুষগুলোর পালস না বুঝি, আমি যদি এখানকার মধ্যবিত্তের জীবনযাপনকে ধারণ না করতে পারি বিজ্ঞাপনে, কারণ আমি মনে করি দিন শেষে বিজ্ঞাপন অবশ্যই মানুষের উপকারে আসবে।
তো সেই জায়গা থেকে সেই গল্পগুলো যদি না বলি, আমি যদি আমার অ্যাসপিরেশনের থেকে অ্যাপেলের মতন করে বিদেশি গল্প বানাতে চাই, তাহলে কিন্তু আমি আমার অডিয়েন্স থেকে আসলে দূরে থাকবো এবং আমি কখনো রিলেট করতে পারবো না। তো সেই জায়গা থেকে বাংলা আসলে আমাদেরকে বাংলায় ভাবার জায়গাটা, বাংলায় চিন্তা করার জায়গাটা আমাদেরকে আসলে অনেকটাই আমাদের এগিয়ে নিয়ে যায়, বা আমাদেরকে রিলেট করতে আসলে খুব বেশি সহজে যাতে রিলেট করতে পারে সেই জায়গাটা তৈরি করে দেয়। এবং এইখানেও কিন্তু সেই হেড অফ মার্কেটিং বা সেই ক্রিয়েটিভ ডিরেক্টর অথবা সেই আর্টের যে মানুষটি যিনি কাজ করেন বা সার্ভিসিং এর এন্ডে যিনি কাজ করেন, যিনি আসলে ওই অ্যাডস অফ দ্য ওয়ার্ল্ড এর কাজ দেখে ভাবেন যে ওইভাবেই করতে হবে, দিন শেষে আসলে তিনি এই অংশে সফল হয়ে ওঠেন না। আমি যতক্ষণ পর্যন্ত ফিল্ড ভিজিটে যাব না, যেমন আমি একটা জিনিস মনে করি যে আমি এসি রুমে বসে আমি যদি একটা মধ্যবিত্ত পরিবারের গল্প বলতে চাই, আমি আসলে পারবো না। তো প্রোডাক্টকে বুঝে, যখন এটা দামি ফোন হবে প্রিমিয়াম এন্ডে তখন সেই প্রোডাক্টকে বুঝে, যখন এটা একটা একটা সাবান হবে মধ্যবিত্তের সাবান হবে তখন মধ্যবিত্তের নিড বুঝে সে আসলে কি চায়, তার ইমোশনাল অ্যাটাচমেন্টে প্রোডাক্টের ডিমান্ডটা কিভাবে তৈরি করতে হবে, এই জায়গাগুলো বুঝে আসলে কাজ করা দরকার। তো সেই জায়গা থেকে আসলে রিসার্চটা দরকার, এবং আমরা মনে করি যে এসি রুমে আবদ্ধ না থেকে ঘর থেকে বের হয়ে এই মানুষগুলোর জীবনের প্রয়োজনটা কি, সে আসলে কি চায়, সেই জায়গাগুলো বুঝে আসলে গল্পটা তৈরি করা দরকার। তো আমাদের দেশে আমরা আসলে বাংলাই ভাবি। আমি আমি যতবার কলকাতায় গিয়েছি, কলকাতায় আমার একটু মনে হয়েছে যে এই জায়গাটা আসলে কলকাতা অনেক বেশি স্ট্রাগল করছে এখন, অনেকটাই বেশি। তো এইটা হয়তোবা আমি কেরালায় এরকমটা দেখিনি, বাট কলকাতায় যেহেতু একটা আমি জানি না, আমি ভুলও হতে পারি, সো একটা স্টেটের জায়গা থেকে যেহেতু বাংলা ভাষা এবং হিন্দি ভাষার একটা আগ্রাসনের মতন আছে বা একটা আধিক্য আছে, তো ওই জায়গায় বাংলার যে, এটা হয়তো আগে ছিল না, কারণ আমাদের যারা বড় বড় সাহিত্যিক আমি যদি বলি ওই সময়ের যেভাবে আসলে পথ দেখিয়েছেন আমাদেরকে গল্প লেখার জায়গায়, একজন স্টোরি টেলার হিসেবে যেভাবে গল্প বলতে হয়, তো তখন হয়তো এতটা কঠিন জায়গা ছিল না, হিন্দির ওই আধিক্যটা ছিল না। তো এখন খুব বেশি, কারণ আমি আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং বা অভিজ্ঞতা থেকে বলি, গত 10 বছর আগে আমি যখন কলকাতায় গিয়েছি আমি দেখেছি যে অনেকেই বাংলায় কথা বলছে, কিন্তু কিছুদিন আগে আমি যখন কলকাতা বইমেলা ঘুরে আসলাম, আমি দেখলাম যে এখন একটু এই 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 পরিমাণটা হয়তো কমে যাচ্ছে। আমি জানি না এটা এই কারণটা হয়তো আপনারাই ভালো বলতে পারবেন, কিন্তু বাংলা একটু কলকাতায় জিনিসটা তো একটু দুর্বল। আমরাও হ্যাঁ, আমরাও ফেস করেছি, মানে বাংলা বই কিনতে গিয়ে আমরা ইংরেজিতে যে জিজ্ঞেস করতে দেখেছি, মানে আমি আপনারা একসাথে দেখেছিলাম জিনিসটা, এবং সেটা সত্যি কোনো না কোনো এক সময় গিয়ে মানে মনে একটু হলেও দাগা দেয় যে মানে বাংলা বই সেটাও ইংরেজিতে একদম চাইতে হচ্ছে। একদম। একটুখানি আমার এটা এখান মনে থেকে হয় দাদা। কি আসলে, হ্যাঁ, জি দাদা। হ্যাঁ দাদা, আরেকটা জিনিস, মানে এক তো হচ্ছে বাংলা ভাষা নির্ভর, আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রাদেশিক ভাষার মানে লোকাল ডায়ালেক্টের তো একটা বিশাল বড় ভূমিকা থাকে বিজ্ঞাপনের ক্ষেত্রে। তো হুম, সেই দিক থেকে আপনার বিজ্ঞাপনে আমি বেশ কিছু বিজ্ঞাপনে দেখেছি যে মানে একদম বাড়িতে যেভাবে আমরা কথা বলি সেরকম করে ডায়লগ গুলো লেখা, বা গোটা কপিটাই বা পেপার ওয়ার্কের কপিটাই সেভাবে করা যেরকম করে মনে হয় যে না মানে বাড়ির বাবা বা মা সকালে উঠে খবরের কাগজ পড়তে পড়তে চায়ের কাপটা হাতে নিয়ে যেভাবে কথা বলে ঠিক সেই ল্যাঙ্গুয়েজে জিনিসটাকে প্রকাশ করে। তো একদম। এইটা বোধ হয় আমাদের এখানে অতটা নেই, কেননা এখানে আমাদের ক্ষেত্রে মূলত কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার মূলত মানে যে চলতি শুদ্ধ বাংলা যেটা আছে সেটাকেই প্রাধান্য দেওয়া হয়, এবং লোকাল ডায়ালেক্ট গুলোকে পুরোপুরি অগ্রাহ্য করা হয়। আমি সেদিক থেকে বাংলাদেশকে অনেকটাই প্রগতিশীল বলবো, কেননা বাংলা ভাষা শুধু না, তার সাথে বাংলা ভাষার যে আঞ্চলিকতা সেটাকেও সমানভাবে প্রাধান্য দিচ্ছে। হ্যাঁ, এখানে আমি আমি একটা আসলে যেটা মনে করি, জি আমি একটু দাদা, ইন্টারাপ্ট করতে পারি এখানে? এখানে অবশ্যই, এখানে একদম হ্যাঁ, একদম। এখানে কিঙ্করকে একটা প্রশ্ন আমার করা। আহ, হ্যাঁ, তুমি যেটা বললে ঠিক, আমাদের এখানে কি জানো তো, মানে কলকাতায় বিশেষ করে বাংলা আমাদের একটা যেটা দেশপ্রিয় বলছিল যে ইংরেজিতে গিয়ে আমরা একটা বাংলা বই চাই, এটা তার হুম, কারণ হুম, একটা আমাদের এখানে একটা কলোনিয়াল হ্যাংওভার, মানে সাহেবদের কলোনিয়াল হ্যাংওভার একটা আছে। হুম, তোমাদের প্রজন্মে বাংলাদেশে মানে তোমরা তো একদম মানে পেট থেকে পড়ে বাংলা, মানে তোমরা বাংলার হ্যাঁ, মধ্যেই আছো। তোমরা পৃথিবীর একটি মাত্র দেশ যেটা ভাষার উপরে দাঁড়িয়ে আছে, আর কোনো কিছু নেই, তাই তো? হুম, পুরো হুম, মানে পুরো স্বাধীনতাটাই ভাষার উপরে। একটা হুম, প্রশ্ন আমার আছে, যেমনি আমি একবার চট্টগ্রামে গিয়ে আমাদের সঙ্গে পরিচিত পারিবারিক বন্ধু দেখা করতে এসেছিলেন, তো তার হুম, একটা ফোন এসছিল। তিনি দেখলাম ফোনে কার সঙ্গে কথা বললেন, কি যে বললেন,
আমি কিছুই বুঝতে পারলাম না। কারণ তারপর উনি ফোনটা রেখে আমি ওনার দিকে হাঁ করে তাকিয়েছিলাম। উনি বললেন, বোঝেননি তো বুঝবেন না, আমি চাটগাঁইয়া ভাষায় কথা বলছিলাম। তাই বললাম এটা কি বাংলা? উনি বললেন হ্যাঁ এটা বাংলা। এখন তখন হলো যে আমার স্ট্রাইক করলো, সত্যি তো তোমাদের ওই বাংলাদেশের মধ্যেই মানে একটা ঢাকার বাংলা আছে, কি বলে একটা তোমার চাটগাঁইয়া আছে, তারপর অনেকগুলো ডাইলেক্ট আছে। এইটা কি করে তোমরা ম্যানেজ করো? এইটা আমি ভাবলাম যে এখানে একটু জুড়ে দেবো। হ্যাঁ চল। যেটা আসলে দাদা হয়ে থাকে, আমি আমি দুটো প্রশ্নের উত্তর একসাথে দিচ্ছি, দেশপ্রিয়রও যে প্রশ্নটা ছিল। প্রথমত যেটা হচ্ছে, আমরা ভাষার জন্য বা লেখালেখির জন্য আসলে যে ভাষাটা ব্যবহার করি বা আমাদের বইয়ের ভাষা যেটা, সেটা মূলত হচ্ছে নদিয়া। নদিয়া তো একটা জায়গা ছিল, সেটা ভাগাভাগি হয়ে আমাদের দেশে আসলে কুষ্টিয়ার একটা একটা অংশ পড়ে গেল, আর কলকাতার অংশে আরেকটা অংশ। তো ওখানকার যেই ভাষাটা, সেটা কি আমরা শুদ্ধ প্রমিত বাংলা রীতি বা বইয়ের যেই ভাষাটা, সেই ভাষাটাকে আমরা অনুসরণ করি। এবং আমাদের যেটা হয়, যেমন মুম্বাইতে যেমন যে শহরগুলো, ইন্ডিয়ায় যে শহরগুলো, সেখানে কিন্তু সারা বিভিন্ন স্টেট থেকে লোকজন আসে। কলকাতার মানুষ সেখানে যায়, কেরালার মানুষ সেখানে যায়, হায়দ্রাবাদ থেকে সেখানে চলে যাচ্ছে। তো বিভিন্ন ভাষাভাষীর মানুষ আসলে যেটা দেখা যায় যে মুম্বাইতে সে যায়, কারণ ওটা একটা অর্থনীতির জায়গা, ওখানে গিয়ে ভাগ্য অন্বেষণের একটা ব্যাপার থাকে। তো আমাদের দেশের সেই জায়গাটা আসলে ঢাকা। যেমন চট্টগ্রামের মানুষ কিন্তু চট্টগ্রামেরই, সিলেটের মানুষ সিলেটেরই, বরিশালের মানুষ বরিশালেরই। কিন্তু ঢাকায় আসলে বিভিন্ন এন্ড থেকে, সিলেট, চট্টগ্রাম, আরো বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসে ঢাকায় জড়ো হয় জীবিকা অর্জনের জন্য বা জীবিকার জন্য বা অর্থনৈতিক দিকটাকে বেটার করার জন্য। তো ঢাকায় এসে তারা আসলে ওই ভাষাটা বেছে নেয়, যেই ভাষাটা ওই নদিয়ার ভাষা বা কুষ্টিয়ার ভাষা, এবং যেটাকে আমরা বইয়ের ভাষা বলি। এবং আমাদের এন্ডে কমিউনিকেশনের জন্য কিন্তু আমরা ওই ভাষাটাকেই ব্যবহার করি। এবং আমরা যেটা হয় যে বরিশালের যে একটা ভাষা বা সিলেটের যে একটা ভাষা, সেটাকে আমরা বলি যে আঞ্চলিক ভাষা, এবং সেটা অঞ্চল ভেদে দেখা যায় যে অঞ্চল ভেদে অনেক রেডিও স্টেশন আছে, অঞ্চল ভেদে টিভি চ্যানেল আছে, পত্রিকা আছে বিভিন্ন অঞ্চলে, তারা আসলে ওই ভাষায় কথা বলতে অভ্যস্ত। কিন্তু তারা যখন আবার ঢাকায় চলে আসবে, কিন্তু বা কিংবা ঢাকার একটা মানুষের সাথে কথা বলবে, কিংবা কোনো একটা ইন্টারভিউতে যাবে, বা যখন কাগজে সে লিখতে যাবে, তখন কিন্তু সে আসলে বইয়ের ভাষাটার কথা বলে। এবং আমরা এটা বলি, যেটা ভাষাবিদদেরই কথা, যে একটা নির্দিষ্ট দূরত্ব পরপরই, কয়েক কিলোমিটার বা কয়েক মাইল পরে যাবার পরপরই ভাষা আসলে বদলায়। ভাষায় আসলে বিবর্তনটা থাকে, ইভলিউশনের জায়গাটা থাকে। তো ভাষা বদলাবে, বদলাচ্ছে, কিন্তু আমরা যে একটা জায়গা যেটা ফলো করি, সেটা হচ্ছে যে একটা বইয়ের যে ভাষাটা, সেটাও আমাদের অনেক কিছু বদলাচ্ছে, নতুন নতুন শব্দ এসে যুক্ত হচ্ছে, এবং সেখানেও বিজ্ঞাপন একটা বড় ভূমিকা রাখছে আমাদের দেশে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, এই উদাহরণ দিলে আসলে দেশপ্রিয়র কথাটারও আসলে জবাব চলে আসবে, এবং বা সুজিত দাও হয়তো বুঝে যাবেন জায়গাটা। সেটা হচ্ছে, আমাদের দেশে টেলিনর টেলিনর কোম্পানি আমাদের দেশে গ্রামীণ ফোন হিসাবে কাজ করে। তো টেলিনর একটা তাদের একটা পোর্শনের কাজ করেছিল ডিজুস নামে, যেটা আসলে ইয়াংদের জন্য একদম নতুন প্রজন্মের যারা যারা তরুণ, একটা টিজি ধরে, যে 15 বছর থেকে এত বছর পর্যন্ত বা 14 থেকে 22 পর্যন্ত। তো এদের জন্য জিপির গ্রামীণ ফোনের একটা আলাদা পোর্শন থাকবে যারা ডিজুস ব্যবহার করবে। এবং ডিজুসতে দেখা যায় কল রেট কম, ইন্টারনেটের প্যাকে মানে খরচটা অনেক কম, অফার দেওয়া হচ্ছে অনেক বেশি, কারণ ইয়াংরা অনেক বেশি গেম খেলে, তারা অনেক বেশি কথা বলে, তারা অনেক সাশ্রয়ী হয়, তারা নেটে বেশি থাকে। তো তাদের জন্য যে কমিউনিকেশন ছিল, সেই কমিউনিকেশনের পুরো প্রসেসটাই ছিল একদম ইয়াংদের বডি ল্যাঙ্গুয়েজ বুঝে, তাদের অ্যাটিটিউড বুঝে, এবং সেখানে ভাষার বিবর্তন। আমরা বলি খাচ্ছি, ওখানে বলা হচ্ছিল খাইতাছি, যাইতাছি, আরে চইলা গেছি গা। তো এই এই যে একটা ভাষার যে একটা জায়গা, সো ডিজুস টানা অনেকটা বছর তারা কমিউনিকেশনের জায়গা থেকে এত লাউড ছিল, তারা এত অ্যাগ্রেসিভ ছিল, যে একটা সময় এসে আমাদের তরুণদের ভাষাই হয়ে গেল সেই ডিজুস ভাষা। এবং সেই প্রজন্মটাকে আমরা তখন বলা শুরু করলাম ডিজুস প্রজন্ম। তো বিজ্ঞাপন কিন্তু একটা বড় শক্তিশালী জায়গা রাখে একটা কালচারকে চেঞ্জ করে দেওয়ার জন্য। আমাকে যখন বলে দেশপ্রিয় যে কেন আমি আসলে, আমাকে আমার আমার গল্পে যেগুলো দেখা যায়, আমার গল্পে খুব মধ্যবিত্ত জীবন দেখা যায়, মধ্যবিত্ত জীবনের কষ্ট, স্ট্রাগল, খুনসুটি, মিষ্টি, ভালো লাগা, এবং বেটারমেন্টের কিছু, শুদ্ধ মানুষ হবার চেষ্টা, এইসব পজিটিভ জিনিসগুলো আমার বিজ্ঞাপনে দেখা যায়। এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কিঙ্কর, আপনি আসলে এই কাজগুলো কেন করেন, আপনি বিজ্ঞাপনের জন্য এটা বেছে নিলেন কেন, আমি তখন বলি যে একজন বিজ্ঞাপনের একজন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে আমার কিছু দায়িত্ব আছে, একজন লেখক বা একজন নাগরিক হিসাবে বা একজন বিজ্ঞাপন নির্মাতা হিসাবে সমাজের কাছে কিন্তু কিছু দায়বদ্ধতা থাকে। আমি কিন্তু চাইলেই কিছু করব না, আমাকে খারাপ কিছু বলা হলে আমি করতে রাজি না। আমি এমন বিজ্ঞাপন করতে চাই যে বিজ্ঞাপন দিন শেষে মানুষের উপকারে আসবে। তো আমি এমন গল্প ফেদে বসি যে গল্পটা দেখে
পরিবারের ছেলেটার মনে হবে আমি একটু বাবার পাশে বসে গল্প করি, আমার তো বাবার পাশে অনেকদিন বসা হয় না, আমার তো অনেকদিন আড্ডা দেওয়া হয় না, কিংবা মাকে জড়িয়ে ধরা হয় না, কিংবা গল্প করতে করতে হয়তো বা দীর্ঘদিন ধরে আমি ঢাকায় আছি, আমার মা হয়তো গ্রামে থাকে, আমার আমার অনেকদিন ভিডিও কলে ফোন দিয়ে মাকে বলা হয় না যে মা তোমাকে খুব মনে পড়ছে, এবং মা ওই যে লাল শাক ডাল দিয়ে যে ভাত ভাত যে তুমি রান্না করো না, সেই ঘ্রাণ এখনো আমার হাতে লেগে আছে। তো এই যে ইমোশনের জায়গাগুলো, এই জায়গাগুলো নিয়ে আমি কাজ করি এই কারণে, যাতে আমার বিজ্ঞাপন দেখে ওই প্রজন্মের মানুষ বা আমার বিজ্ঞাপন আসলে যারা দেখে, যারা দর্শক শ্রোতা, তারা যেন ভালো কিছু করতে উৎসাহ পায় এবং তারা যাতে ধরে নেয় যে এটাই লাইফস্টাইল বা এইটাই হয়তো বা ট্রেন্ড। আমি যেমন মনে করি যে বাংলা ভাষা কেন আমরা বলি যে বাংলা ভাষা অন্য কোনো ভাষার আগ্রাসনের কাছে এসে বারবার হেরে যায়। আমি একটা বড় জিনিস মনে করি এখানে, যে দিন শেষে আমি আসলে যেটা দেখি যে বাংলা ভাষাকে কখনোই গ্লামারের জায়গা দেয়া হয়নি। আমরা ধরেই নিয়েছিলাম যে বাংলা ভাষা হচ্ছে গরিবের ভাষা, যারা গরিব, যারা ফকির, যারা মিসকিন, তারা আসলে বাংলা ভাষায় কথা বলবে। এবং ধরেই নিয়েছিলাম যে ইংরেজি ভাষাটাই হয়তো বা স্মার্টনেস, ইংরেজি ভাষাটা। আমি এমনও দেখেছি যে আমারই পরিবারে আমারই কোনো এক বোন তার ছোট বাচ্চাকে ছোটবেলা থেকে শিখাচ্ছে যে ফিশ খাবো, আমাকে একটু ওয়াটার এনে দাও। তো এই 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 যে একটা গর্বের জায়গা হতে পারে যে না আমি পানি খেতে চাই, যেটা আমি টোকিও বইমেলায় যখন গিয়েছিলাম আমি দেখেছি যে জাপানিজরা ওদের ভাষা নিয়ে প্রচন্ড গর্ব অনুভব করে, এবং ওরা আসলে ওদের নিজের ভাষায় কথা বলতে অভ্যস্ত, এবং ওরা ওদের সব কমিউনিকেশনের জায়গা, পড়াশোনা থেকে শুরু করে সবকিছু ওরা ওদের ভাষাতেই করে। তো অন্য একটা ভাষা শেখা কখনোই অপরাধ না, কিন্তু নিজের কালচার নিয়ে আসলে একটা গর্বের জায়গা তৈরি করা দরকার। আমি সবসময় মনে করি এই যে দক্ষিণারঞ্জন মিত্রের ঠাকুরমার ঝুলি, আমাদের দেশেই বিভিন্ন অংশে বিভিন্ন অঞ্চলে অসংখ্য গল্প ছড়িয়ে আছে, এবং সেই গল্পগুলো তুলে এনে আমি যদি বিজ্ঞাপনের ফরম্যাটে বদলাতে পারি, মোল্ড করতে পারি, তাহলেই আসলে রত্ন তৈরি হবে। এবং সেটা কিন্তু আমি আমি বলবো যে ইন্ডিয়াতেও যদি বলি, পীযূষ পান্ডের কথাও যদি বলি, প্রসূন যোশীর কথাও যদি বলি, যেমন প্রসূন যোশী প্রচুর লিরিক নিয়ে কাজ করে। তো আমি যদি ওর উইকিপিডিয়া যাই এবং প্রসূন যোশীকে নিয়ে একটু পড়াশোনা করি, দেখা যাবে যে তার চিন্তা ভাবনায়, তার গল্পে, তার গানের কথায়, সে যেই অঞ্চলে জন্মগ্রহণ করেছে সেই অঞ্চলের ভাষা, সেই অঞ্চলের কথাবার্তা, সেই অঞ্চলের মাটির ঘ্রাণ, সেই জিনিসগুলো উঠে আসে, সেই জায়গাটা সে তৈরি করতে চায়। পীযূষ পান্ডের জায়গাও থেকে বলি যে তার জীবনের যে গল্পগুলো, একটা মধ্যবিত্ত পরিবার, সেখানে তার মায়ের সাথে তার সম্পর্ক কেমন, দুই ভাই গিয়ে মাকে যে কানের দুলটা বা জুয়েলারিটা সে দিতে চাচ্ছে, এবং ওই জায়গায় যে তার স্ট্রাগলটা হচ্ছে, তো ওই গল্পগুলোই কিন্তু পীযূষ পান্ডে বলার চেষ্টা করেছে, এবং সেটা লোকাল ছিল বলে, সেটাতে মাটির টান ছিল বলেই আসলে সবাই কানেক্ট করতে পেরেছে। তো আমার কাছে সবসময় যেটা জরুরি মনে হয়, যে যে কোনো বিজ্ঞাপনে দুটো জিনিস থাকা খুব জরুরি। একটা হচ্ছে ওই মাটির টান বা অনেস্টি। এটা এটা আমার কথা না, এটা থামখাই মেং এর কথা। যে অবলম্বিতা আগে আসলে দায়িত্বে ছিলেন, তো থামখাই মেং একটা কথা বলেছিলেন যে একটা ভিডিওতে বা একটা বিজ্ঞাপনে দুটো জিনিস থাকলে সেটা আসলে সত্যিকারের বিজ্ঞাপন হয়েছে। একটা হচ্ছে অনেস্টি, সেই মাটির ঘ্রাণটা, আমি কোন জায়গার গল্প বলতে চাই, কার গল্প বলতে চাই, সেটা ঠিকঠাক সততার সাথে বলতে হবে। এবং দুই নম্বর হচ্ছে রিওয়াচেবিলিটি। রিওয়াচেবিলিটি মানে হচ্ছে আমি একটা ভিডিও যখন একবার দেখবো, দেখা শেষ হবার পরে আমার ভেতরে ওই আগ্রহের জায়গাটা তৈরি হতে হবে যে আমি এই ভিডিওটা আবার যেন দেখতে চাই, এবং যতবার আমি দেখবো ততবার যেন আমার ভালো লাগে, এবং ততবারই যেন আমাকে নতুন মনে হয় জিনিসটাকে, এবং প্রতিবারই যেন আমি নতুন না নতুন কিছু আবিষ্কার করি সেই জায়গা থেকে। এবং আমি বলি, আমি অনেক বিজ্ঞাপন দেখেছি, যেমন মাই ফাদার ইজ দ্য লায়ার একটা বিজ্ঞাপন আছে থাইল্যান্ডে, ইন্স্যুরেন্স কোম্পানির, যেখানে একটা ছোট মেয়ে তার বাবাকে বলে যে আমার বাবা মিথ্যা কথা বলে। তো ওই বিজ্ঞাপনটা আমি অসংখ্যবার দেখেছি, হাজার বার দেখেছি, এবং যতবারই দেখেছি, দেখার সময় একটা নির্দিষ্ট জায়গায় এসে আমার চোখ ঝাপসা হয়েছে। দ্যাট মিনস ওইখানে ওই রিওয়াচেবিলিটিটা আছে, ওইখানে ওই সততার জায়গাটা আছে। তো এইটা যখন একটা এবং বিজ্ঞাপনে থাকবে, তখন একটা বিজ্ঞাপন আসলে বিজ্ঞাপন হয়ে উঠবে, এইটা আমার মনে হয়। এই বিজ্ঞাপনটা বিদেশি হয়েও জন্য অনেক বেশি আমাদের মনের কাছাকাছি, আমরা সবাই ফিল করতে পারি বিজ্ঞাপন। একদম। হ্যাঁ, যেমন দাদা যেরকম প্রসূন যোশীর কথা বললেন, যেরকম প্রসূন যোশীর গানগুলোর মধ্যে যেরকম হচ্ছে গান বা বিজ্ঞাপনের কথার মধ্যে মস্তি কি পাঠশালা, রুবারু, মানে দিল্লির যে লোকাল ল্যাঙ্গুয়েজটা, হুম সেটা অনেক হুম। বেশি করে আমরা দেখতে পাই। যেরকম একদম। ইনফ্যাক্ট এরকম পীযূষ পান্ডের প্রচুর বিজ্ঞাপন এবং অনেকের অনেক বিজ্ঞাপন, এবং ইভেন আমাদের কলকাতার মিস্টার রামরে, যিনি সদ্য প্রয়াত, ওনার প্রচুর বিজ্ঞাপনেও এই জিনিসটা আমরা পেয়েছি যে লোকাল ডায়ালেক্ট এবং হচ্ছে লোকাল জিনিসটাকে অনেক বেশি করে তুলে ধরা হয়েছে। তো আরেকটা জিনিস আমার জানতে ইচ্ছা হয়, সেটা হচ্ছে যে ধরুন আমরা দেখেছি আমাদের এখানে
গুলজার বা জাভেদ আখতার এরা ফুল ফ্লেজেড রাইটার হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে কিছু ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপনে ফ্রিল্যান্সিং এ চলে আসেন এবং সেক্ষেত্রে তারা ওই গোটা বিজ্ঞাপনটাকে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে। হুম। সেই রকম কোন ট্রেন্ড কি বাংলাদেশে আছে, না সেই জিনিসটা এখনো অব্দি বাংলাদেশে হয়? আমি একটা যে জায়গাটা বলবো যে ইন্ডিয়ার আসলে কমিউনিকেশনের ইতিহাসটা যত দিনের, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971-এ। তো এরপরে আমরা কিন্তু এখনো আসলে ম্যাচিউর হবার চিন্তা করছি। আমরা যদি এখনো বলি আমরা এখনো টকবগে যুবক, আমরা এখনো অতটা পরিণত হয়ে ওঠিনি। আমাদের দেশ গড়ে উঠছে, দেশ অনেক ভালো করছে অর্থনীতির জায়গা থেকে। তো কমিউনিকেশনের জায়গা থেকে আমরা আসলে একটা ভাষা তৈরি করার চেষ্টা করছি, যেটা হয় সব সময়। যেমন সাউথ কোরিয়া বা থাইল্যান্ডের বিজ্ঞাপন কি হবে, এটা যদি আমি সাউন্ড বন্ধ করে দিয়েও দেখতে থাকি বা শুধুমাত্র ইমেজ বন্ধ করে আমি যদি সাউন্ড শুনতে থাকি, আমি কিন্তু বুঝে যাই যে এটা আসলে ওইখানকার বিজ্ঞাপন, কারণ ওরা একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে ফেলেছে। সেটা ইমেজে আসে, সেটা ওদের ইমোশনের জায়গায় আসে, গল্প বলার ঢং বা যেভাবে ওরা পোট্রে করে সেই জায়গা থেকে আসে। আমি যদি সিনেমার কথাও বলি, ইরানের সিনেমা যদি সাবটাইটেল টাবটাইটেল সব বন্ধ করে দিয়ে শুধু আমি দেখতে থাকি, আমি ন্যারেটিভ স্টাইলটা বা ন্যারেশন দেখে কিন্তু বুঝে যাবো যে এটা আসলে ইরানের সিনেমা। তো আমরা এই এন্ডে যেটা আসলে চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমরা বাংলা ভাষার যে বিজ্ঞাপনটা, সেই বিজ্ঞাপনের একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করার চেষ্টা করছি, সেটা ইমেজের জায়গা থেকেও। তো আমি এখনো বলবো যে আমরা এখনো শিখছি, আমরা শেখার জায়গা থেকে চেষ্টা করছি যে একটা নতুন কিছু তৈরি করার, যেহেতু আমাদের মার্কেটটা অনেক ছোট। তো দেখা যায় যে $1 মিলিয়ন একটা ক্যাম্পেইন যেটা থাইল্যান্ডে হচ্ছে বা ইভেন বাইরে হচ্ছে, আমাদের এখানে সেই ক্যাম্পেইনটা হয়তো বা দেখা যায় খুব কম টাকার হয়, কিন্তু হবার পরেও আমরা আসলে সেম অতটাই হাংরি যে আমরা একই কোয়ালিটি যেন দিতে পারি। আমাদের এখান থেকে কিন্তু ক্যানসে পুরস্কার পেয়েছে, এর আগে গ্রে দুটো পুরস্কার পেয়েছে, এশিয়াটিক জেডাব্লিউটি বাইরে অনেকগুলো পুরস্কার পেয়েছে, বিটুপি, ইভেন আজিয়াটা এখন অনেক ভালো করছে, এডিএ আমি যেখানে আছি এর আগে এশিয়াটিক জেডাব্লিউটি তে ছিলাম। তো এখানে অনেক ভালো কাজ হচ্ছে এবং আমাদের যারা ছেলেপেলেরা দে আর ইয়াং, দে আর হাংরি, এবং তারা আসলে অ্যাসপিরেশনের জায়গায় আসলে দেখে যে আমি আসলে ওই থাইল্যান্ডের যে বিজ্ঞাপন নির্মাতা কিংবা বাইরে সাকিয়ান সাচি যেভাবে কাজ করে কিংবা দ্রোগা ফাইভ আসলে যেভাবে কাজ করে, ওইভাবে আমার হয়তো বা অত $1 মিলিয়ন ক্যাম্পেইন হচ্ছে না, আমার হয়তো বা লাইট ক্যামেরা এত দামি না। আমি হয়তো ওই গল্পটা যে বলে যাও, আমি হয়তো এখন একটা গল্প দেখাতে চাই, একজন স্ট্যান্ডম্যানের গল্প, যে এখন কাঁচ ভেঙে একটা হাই রাইজ বিল্ডিং থেকে, স্কাই স্ক্রাপার যেরকম একটা উপর থেকে সে লাফিয়ে পড়বে, ওই বাজেট হয়তো আমার নাই। তো তখন আমি আসলে যেটা করি যে আমি হয়তো খুব সামান্য মানুষের বা একদম আহ আহ, সহজ গল্প আমাকে বলতে হয়, কিন্তু ওই সহজ গল্পের ভেতরে আমরা আসলে নতুন কিছু আনার চেষ্টা করি। এবং যেটা হয় যে যেমন আমি যেটা বিশ্বাস করি যে যত বাধা থাকে ওই বাধার ভেতর থেকে নতুন নতুন ইনোভেশনের জায়গা তৈরি হয়, ওখান থেকে নতুন 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 গল্প বলার জায়গা তৈরি হয়। তো আমরা আসলে এখন ওই বাধাগুলো পেরিয়ে নিজেদের একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করার চেষ্টা করছি বিজ্ঞাপনে। এবং আমি আসলে খুব আশাবাদী, কারণ আমাদের এখানে লেখকরা এখন লেখকদের, যেমন আমি একজন রাইটার হিসাবে এই মুহূর্তে যেটা দেখা যায় যে আমাকে এখানে বলা হয় যে আমি একজন জনপ্রিয় লেখক, যেটা আমি মানতে নারাজ, বা বলা হয় যে বেস্ট সেলার, সবচেয়ে বেশি বই বিক্রি হচ্ছে এরকম একজন। আমি যেটা দেখি যে আমি আসলে লেখকদের একটা লাইফস্টাইল দিতে চাই। ইন্ডিয়া যেমন প্রসেনজিতের একটা লাইফস্টাইল আছে, গুলজারের একটা লাইফস্টাইল আছে, কিংবা জাভেদ আখতার। তো আমাদের দেশেও আসলে যেটা হয় যে এখনকার ইয়াংরা, আমি খুব মুগ্ধ হই যখন শুনি লেখক হতে চাওয়া একটা তরুণ ধাপ করে বলে ফেলে যে আমি কপিরাইটার হতে চাই, অথবা আমি কিঙ্কর ভাইয়ের মতন একজন ক্রিয়েটিভ ডিরেক্টর হতে চাই, কথার কথা। তো এই জায়গাটা আসলে একটা স্বপ্নের মতন জায়গা। তো ওই গ্ল্যামারটা আমাদের দেশে এখন তৈরি হওয়া শুরু হয়েছে, যে একজন ক্রিয়েটিভ ডিরেক্টরের গ্ল্যামারটা কি, তার লাইফস্টাইলটা কি, একজন আর্টে থাকা যে মানুষটা, সার্ভিসিং এ থাকা মানুষটা, মোদ্দা কথা একজন মার্কেটিয়ার বা অ্যাডভার্টাইজিং এর আসলে গ্ল্যামারটা কোন জায়গায়। তো সেই গ্ল্যামারের জায়গাটা আমাদের এখানে তৈরি হচ্ছে। একটা সমস্যা যেটা, যেমন আমার বাবাকে আজ অব্দি আমি বোঝাতে পারিনি যে কপিরাইটার কি। যেটা হয় যে ব্যাংকে চাকরি করলে, আইটি সেক্টরে চাকরি করলেও কিন্তু আমি মনে করি যে ব্যাংকে হয়তো সে টাকা গোনার কাজটা করে। তো আমরা চেষ্টা করছি, আস্তে আস্তে হচ্ছে, একটু ম্যাথ লেভেলে, ম্যাথ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় যে একজন অ্যাডভার্টাইজার আসলে কি করেন, সেই জায়গাটা বোঝানোর জন্য, যাতে রাস্তায় দেখা হলে কেউ যদি বলে হ্যালো আই এম ফ্রম অগলবি বা আই এম ফ্রম এশিয়াটিক জেডব্লিউটি অথবা আই এম ফ্রম এডিএ, সে যেন বুঝতে পারো আচ্ছা আপনি এডি এর মানুষ, আপনি তো এই কাজটা করেছেন, এই বিজ্ঞাপনের গল্পটা তাইলে আপনি করেছেন। তো এই জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করছি এবং সেটা হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, কিন্তু একটা সময় লাগবে আমরা বিশ্বাস করি। সেই সময়টা হয়তো বা 10 বছর, 15 বছর বা 20 বছর, কিন্তু আমরা এগোচ্ছি এবং আমরা অনেক আশাবাদী। ঢাকা হয়তো এই জিনিসটাতে এগিয়ে যাচ্ছে এবং বলতে সত্যি খুব খারাপ লাগে যে হয়তো বা কোনো ভাবে পশ্চিমবঙ্গ বা কলকাতা এই জায়গাটাতে পেছনের দিকে হাঁটছে।
যদিও এটা অন্য প্রসঙ্গ একদম। দাদা, একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, আপনি যখন এই নভেম্বরে কলকাতায় আসলেন, ওই সময় আপনি এখানকার লাইফস্টাইল এবং মাস কি চাইছে বা এখানকার লোকজনের প্রোডাক্ট ইনোভেশনটা কিরকম সেটা বোঝার জন্য আমরা সেই হাওড়া স্টেশন থেকে পুরো রিক্সা করে সালকিয়া অব্দি গেলাম, গিয়ে ওখান থেকে হেঁটে তারপরে বিভিন্ন জায়গা দিয়ে হেঁটে হেঁটে আবার ফিরে এলাম, তারপরে আমরা আবার নিউ মার্কেট থেকে হেঁটে 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 একদম হাওড়া স্টেশনের ঘাট অব্দি গেলাম। মানে এই যে স্টাডি করার যে খিদেটা, এইটাই বোধহয় সবার আগে দরকার। আর এইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আপনার একটা কাজে, যে কাজটা অত্যন্ত বেশি বাঙালি কিন্তু তার থেকেও বেশি আন্তর্জাতিক। তার কারণ সেই কাজটা আমি আমার অনেক বিদেশি বন্ধুদের সাথে শেয়ার করেছি, তারা ভাষাটা কিছু বুঝতে বুঝতে পারেনি, কিন্তু তারা গোটা বিজ্ঞাপনের আবেদনটা বুঝতে পেরেছে যে এটা কেন কিভাবে জিনিসটা হচ্ছে। তারা সত্যি বলেছে যে না, সত্যি এই জিনিসটা ভাববার মতো, এবং সেই বিজ্ঞাপনটা হচ্ছে আপনার করা জুয়ের বিজ্ঞাপন। হুম। এই বিজ্ঞাপনটা নিয়ে যদি একটু কিছু বলা যায়। প্রথমত আসলে যেটা আমি বলি, এক নাম্বার যেটা জরুরি বলা সেটা হচ্ছে আমি বিশ্বাস করি যখন আমি একজন লেখক তখন পুরো লেখাটা আসলে আমার। যখন আমি একজন বিজ্ঞাপন নির্মাতা বা যখন আমি বিজ্ঞাপনের একজন ক্রিয়েটিভ ডিরেক্টর বা বিজ্ঞাপনের সাথে জড়িত একজন মানুষ, আমি আমি যেমন আমার টিমকে যে কথাটা বলি যে বিজ্ঞাপনে আমি বলে কোনো শব্দ নেই, শব্দটা হচ্ছে উই, আমরা। তো আইডিয়া যে কোনো মানুষের কাছ থেকে আসতে পারে। আমাদের আগে আমরা একটা এনার্জি ড্রিঙ্কের কাজ করেছিলাম, আমরা যখন সান কমিউনিকেশনে ছিলাম। তো সেখানে ওই আইডিয়াটা, প্রথম এনার্জি ড্রিঙ্কের আইডিয়াটা ম্যাস লেভেলে কিরকম কাজ করে সেটা এসেছিল অফিসের যিনি পিয়ন ছিলেন ওর কাছ থেকে, যে আসলে এটা খাওয়ার পরে কি হয় বা এইটাকে সবাই আসলে কি মনে করে। তো আমি যেটা মনে করি যে বিজ্ঞাপনের আইডিয়া আসলে কারো একার না, ইটস এ টিম এফোর্ট। তো সেই জায়গা থেকে জুইয়ের কথা যদি আলাদা করে বলি, এই গল্পটা আসলে এটা আসলে পুরো টিম। আমি আমি তখন কাজ করতাম, আমি তখন আসলে ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম না, আমি সান কমিউনিকেশনে ছিলাম। এবং তানভীর হুসাইন, আমি যাকে আমার মেন্টর বলি, তানভীর ভাই, উনি আসলে গল্পটা বলেন এবং সেটাকে স্ক্রিপ্ট করা, ক্রাফটিং করার জায়গায় আমরা সবাই মিলে সেটাকে আসলে একটা জায়গায় নিয়ে আসি। তো এটা বেসিক্যালি আমাদের গল্প। এবং একটা জিনিস আসলে যেটা বলি যে জুই বলি বা এরপরে আমি যখন বাঙালি ফ্রেন্ডশিপ ডে করি, এরপরে যখন আমি ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে যাই বা নুজাত চৌধুরীর গল্পগুলো বলি, যেটা হয়, আহ আমি যখন গল্পগুলো বলি বা বলার চেষ্টা করি, আমি সবসময় দেখেছি যখন কোনো ভালো আইডিয়া থাকে, যখন কোনো কন্টেন্ট আসলে সবার হয়ে ওঠে, তখন ওই কন্টেন্টটা কারো একার না, ওটা হাইজ্যাক হয়ে যায়। আমি বলি যে ভালো কন্টেন্ট হাইজ্যাক হয় বা ভালো কন্টেন্ট সবার হয়ে যায়। এবং আমার এখনো মনে আছে আমরা যখন জুয়ের কাজটা করি, প্রথম যখন ওই পেজ থেকে আপলোড দেওয়া হয়, প্রতিবার রিফ্রেশ দেওয়ার সাথে সাথে 1,000-এর বেশি করে শেয়ার যোগ হচ্ছিল। এবং এক সপ্তাহের মধ্যে আমরা দেখছিলাম যে এই বিজ্ঞাপনটা হাফিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এনডিটিভি, ইন্ডিয়ান টাইমস, এইসব জায়গায় এই বিজ্ঞাপন নিয়ে লেখালেখি হচ্ছিল। আজকে এত বছর পরে ওই বিজ্ঞাপনটিকে দিয়ে আমাদেরকে অনেকে চেনে বা এই বিজ্ঞাপনটি এখনো এটা নিয়ে কথা বলা হয়। তো তখন আসলে ফিল করি যে কারণ এই বিজ্ঞাপনটি সকালে যখন আসে আমার মনে আছে, তখন আসলে ফিডব্যাক দিচ্ছিলাম এবং বুঝতে পারছিলাম যে আসলে এটা ওয়ার্ক করবে কি করবে না। তো এটার যিনি পরিচালক আশুতোষ সুজন এবং আমাদের তখন যিনি মেন্টর ছিলেন তানভীর হুসাইন এবং আমাদের টিম অপু ভাই, আমি, শিকদার ভাই, আমরা সবাই আসলে এই বিজ্ঞাপনটা ওন করি। এবং কিছু জিনিস হয়তো বা যেই জিনিসগুলো হয়তো কাল্ট হয় বা যেই জিনিসগুলো মানুষের খুব কাছাকাছি হয়, সেটা হয়তো বা ফর্মুলা বেঁধে করা যায় না, সেটা হয়তো বা কোনো ব্যাকরণের ভেতরে ফেলে যায় না, ওটা আপনা আপনি হয়ে যায়। আমরা কিছুটা জিনিস হয়তো বা ব্যাকরণে ফেলতে পারবো, কিছুটা জিনিস হয়তো বলতে পারবো এই টিজি অনুযায়ী এর জন্য এই সংলাপটা এইটা এই জায়গায় থামতে হবে, এইটা এত সেকেন্ডের হবে। তো এইসব ডেটা হয়তো বা ধরে ধরে আমরা চিন্তা করতে পারবো। কিন্তু দিন শেষে আমি আবার একটা থামখাইমিং এর একটা কথা বলি, যে আমরা এখন এত ডেটা ডেটা বলতেছি, ডাটার কথা বলছি এবং ডাটা নিয়ে কাজ করছি, যেটা আমি এরিয়াতে সবচেয়ে বেশি পাওয়ারফুল বা স্ট্রেংথ যেটা ডাটা। থামখাইমিং একটা কথা বলে ফেলেছে যে ডেটা ইজ নাথিং উইথাউট আইডিয়াস। তো দিন শেষে ডেটাটা আসলে তখনই প্রাণ পাবে যখন ওটাকে একটা আইডিয়ার ফরম্যাটে ফেলা হবে, যখন ওটা আসলে একটা প্রাণবন্ত কিছু একটা হয়ে উঠবে। তো কিছু জিনিস আসলে ব্যাকরণ মানে না, কিছু জিনিস মেবি একদম উপর থেকে এসে কিছু একটা হয়। যেটা হয় যে বলা হয় যে আমরা যখন লিখি তখন সৃষ্টিকর্তার করতলে থাকি। তো এইটা আসলে ব্যাকরণের বাইরের কিছু। তো আমরা হয়তো বা নিয়ম কানুনের বাইরে গিয়ে কিছু জিনিস একদম সবার হয়ে উঠবে এবং সেটা হয়তো ব্যাকরণের জায়গা থেকে সেটাকে কোনো ফর্মুলায় ফেলাও যাবে না যে এটা কেন কাজ করলো, কেন এটা জনপ্রিয় হয়ে উঠলো। সেটা হয়তো সততার জায়গা থেকে। আমার আমার কেন জানি একটা মনে হয়, আমার মনে হয় পৃথিবীর সত্যিকারের যে সফলতা, সেই সফলতার মূল মন্ত্র একটা, অ্যান্ড দ্যাট ইজ অনেস্টি। তো যেই কাজে যত বেশি অনেস্টি থাকবে, যেই কাজে যতটা এফোর্ট দেওয়া হবে মন থেকে, সেই কাজ আপনা আপনি না নিজে একটা জায়গা করে নেয়।
সময়ের ভেতরে দাঁড়িয়ে সে স্ট্যান্ড আউট করে এবং সে বলে আমাকে মনে রাখতে হবে। এটা আমার বিশ্বাস। দাদা, এর মধ্যে একটা কোশ্চেন এসছে, আমরা দুটো হ্যাঁ, প্রশ্ন নিয়ে নেব। সেটা হচ্ছে স্টার ইন্ডিয়ার সৌমিক ঘোষ একটা প্রশ্ন করেছে। সেটা হচ্ছে বাংলা ভাষায় লং কপি অ্যাড বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার কারণ কি হতে পারে? তার সাথে আমি একটু এইটা যোগ আমার করবো যে লং কপি একটা কতটা নস্টালজিয়ার একটা ব্যাপার, মানে এটা মানে সেই আমরা আগে বিজ্ঞাপনগুলো দেখলে বুঝতে পারি, একটা থ্রিলিং একদম। ব্যাপার আসে। আহ, আমার আমার এটা খুবই আসলে লোভের জায়গা। আমার খুব মন খারাপ হয়। আমি অনেকগুলো গাড়ির অ্যাড যেগুলো ক্যান্সে পুরস্কার পাওয়া লং কপি, তো নিজের অনেক স্বপ্ন ছিল যে এরকম লং কপি নিয়ে কাজ করবো, বাট যেটা হয় আস্তে আস্তে যেটা হচ্ছে আমাদের পড়ার অভ্যাস কমে যাচ্ছে, যেটা বাড়ানো দরকার। বিশেষ করে আমাদের এন্ডে সাবকন্টিনেন্টের যে জায়গাগুলো, ইন্ডিয়া বলি বাংলাদেশ বলি, আমরা প্রচুর আহ দেখি, পড়ি কম। আমরা হয়তো প্রতিদিন ফেসবুকে অনেক স্ক্রল করি, সেটাকে যদি বইয়ের পাতা হিসাব করা হয় দেখা যাবে প্রতিদিন আমরা 30 থেকে 40 পেজ পড়ে ফেলেছি। কিন্তু সেটা না করে আমরা স্ক্রল করি এবং দেখা যায় সিমোরের পরে যদি কিছু থাকে 150 শব্দের বেশি যদি হয় আমরা আর ওটা পড়তে আগ্রহী হই না, আমরা ওটাকে স্কিপ করে চলে যাই। তো ওই জায়গা থেকে আসলে যারা কমিউনিকেশন করে তারা কারণ ক্লায়েন্ট এন্ডে আসলে ও ও অনেক ডেটা সেন্ট্রিক হয়ে ওঠে। ও আসলে চায় কিঙ্কর 20 সেকেন্ডের বেশি তো আসলে অনেক ওঠানামা করছে, তাইলে আমরা গল্প 20 সেকেন্ডেই বলি। তো 20 সেকেন্ডের গল্প আমার মনে হয় যে থাম্ব স্টপার্স যেগুলো নিয়ে আমরা এখন নতুন কাজ করছি, পৃথিবীর ইতিহাসে 20 সেকেন্ডের কয়টা গল্প বলা যায় যেটা আমরা মনে রেখেছি? আমরা স্যাফোলার কথা বলি বা পীযূষ পান্ডের অ্যাড বলি, পীযূষ পান্ডে কিন্তু 4 মিনিট 4.5 মিনিটের কাজ করেছেন। থাইল্যান্ডের এক একটা বিজ্ঞাপন 3 মিনিট 5 মিনিট 6 মিনিটের, গুগলের বিজ্ঞাপন 6 মিনিট 5 মিনিট। তো মেবি 20 সেকেন্ডের বিজ্ঞাপনটা আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর কিছু থাকে না। আমি যদি ওখানে ট্যাকটিক্যাল ক্যাম্পেইন করতে চাই, আমি যদি ইনফরমেটিভ কিছু বলতে চাই যে আমি একটা অফার দিচ্ছি, সেটা আমি 10 সেকেন্ডে করে বের হয়ে হ্যাঁ, আসি, তাহলে 15 থেকে ঠিক। 20 সেকেন্ডে করে বের হয়ে আসি। কিন্তু যখন আমি আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই, যখন আমি একটা ইমোশনাল ডিমান্ড তৈরি করতে চাই, এবং যখন আমি চাই যে চোখ বন্ধ করে আমার ব্র্যান্ডটাকেও ভিজুয়ালাইজ করুক, আমার ব্র্যান্ডটা কে, সমাজের প্রতি তার দায়বদ্ধতা কি, আমার ব্র্যান্ডের বয়স কত একজন মানুষ হিসাবে, একজন হিউম্যান হিসাবে, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডকে হিউম্যান হিসাবে দেখতে চাই। গুগল খুব ইনোভেটিভ একটা লোক, গুগল খুব ইয়াং, গুগল খুব টেকনো একটা মানুষ, সবকিছু নিয়ে তার আপডেটেড থাকে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডকে আমরা একটা মানুষ হিসাবে দেখার চেষ্টা করি, তাকে হিউম্যানাইজ করতে হয় আমাদের। তো সেই জায়গা থেকে আমি যেটা মনে করি যে 20 সেকেন্ডে আসলে গল্প হয় না। তো লং কপির যে গল্প বলার সেটাও আসলে শর্ট কপিতে সেই জায়গাটা তৈরি হয় না। তো লং কপি হারিয়ে যাওয়ার বড় কারণ ওই যে আমাদের পড়ার অভ্যাস কমে যাওয়া, অথবা আমাদের যেটা হচ্ছে যে আমরা বইয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি, বা সিমোরের পরে আর কিছু পড়তে চাই না। তো আমাদেরকে ক্লায়েন্টরাও আসলে খুব বেশি আগ্রহ প্রকাশ করে না। আরেকটা জিনিস খুব জরুরি যেটা হয়, যেটা আমি এআর রহমানের একটা বিজ্ঞাপনে দেখছিলাম, এআর রহমানের একটা ইন্টারভিউতে, কারণ যেহেতু তিনি অনেক জিঙ্গেল করেন, তিনি আসলে বলছিলেন যে ক্রিয়েটিভ মানুষটাকে বিশ্বাস করা জরুরি, বা ওই ফিল্ম মেকারকে, ওই বিজ্ঞাপন নির্মাতাকে বিশ্বাস করাটা জরুরি, এবং তাকে যদি ব্রিদিং স্পেস না দেওয়া হয় সে কিন্তু নিজের মতন করে কাজ করতে পারবে না। তো আমাদের দেশে আসলে ক্রিয়েটিভ মানুষটা দিন শেষে সেলিব্রিটি হয়ে উঠতে পারছে না, অল্প কিছু মানুষ ছাড়া। এক্সেপশনাল যেটা হয়, যেটা প্রসেনজিতের ক্ষেত্রে হয়েছে, যেটা পীযূষ পান্ডের ক্ষেত্রে হয়েছে। তো যেটা হয় যে পীযূষ পান্ডে আসলে বলতে পারছেন যে এটা 4 মিনিট হতে হবে, তো সেটা বলার জন্য কিন্তু তাকে একটা লম্বা পথ পাড়ি দিতে হয়েছে। তো আমাদের এখানে আসলে ওই স্ট্রাগলটা আছে যে আমরা যখন বলবো যে যেটা হয়, একজন নতুন কপি রাইটার এসে তার গল্পটা আসলে সে বলতে পারে না, তাকে অনেকটাই দেখা যায় যে দিন শেষে ক্লায়েন্টের গল্প বলতে হয়, বা অনেক ডেটা বুঝে, এই বুঝে সেই বুঝে, অনেক নিয়ম কানুনের ভিতরে থেকে তাকে একটা গল্প বলতে হয়। এবং দিন শেষে ওই গল্পটা আসলে কোনো গল্প হয়ে ওঠে না, দিন শেষে ওর ভিতরে আসলে কিছু থাকে না। তো আমরা মানুষই আসলে স্বভাবগত ভাবে যখন একটা গল্পের প্রোডাক্টকে দেখি জোর করে বলা হচ্ছে, তখনই আমি মানে একটা আমার আমার এটা সাইকোলজিক্যাল জায়গা থেকে আমি ওকে আস্তে আস্তে দূরের মনে করি, যে কেন এখানে এটা বলা হচ্ছে। তো প্রোডাক্ট প্লেসমেন্টটা এমন হওয়া দরকার যে ওটা আসলে ন্যাচারালি চলে এসেছে গল্পের ভেতরে, এবং ওটা বাদ দিয়ে দিলে মেবি গল্পই হবে না। তো এই জিনিসটা আমরা বারবার ভুল করি। এবং লং কপির জায়গাও যেটা হচ্ছে যে আমরা দিন শেষে আহ, আহ, খুব বেশি গল্পের জায়গা, আমি সবসময় বলি পৃথিবী যে ছোট ছোট গল্প দিয়ে তৈরি, তো সেই গল্পগুলো হয়তো হারিয়ে যাচ্ছে এবং গল্পগুলো ফেরত আনা দরকার। এবং মজার ব্যাপার হচ্ছে তারাই কিন্তু এখন জরুরি হয়ে উঠছে বিজ্ঞাপনে, কিংবা সিনেমায় বলি, কিংবা লেখালেখিতে বলি, যারা ভালো গল্প বলতে পারে। তো যে আসলে গল্প বলতে পারবে সে আসলে জরুরি হবে, এবং সামনের পৃথিবীতে সে হয়তো দুর্লভ হবে। কারণ দুর্লভ সে হবে এবং তাকে সবচেয়ে বেশি টাকা দিয়ে তাকে খোঁজা হবে, তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তাকে খোঁজা হবে। এবং ছোট্ট একটা ঘটনা বলি, আমাদের দেশের অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে বাংলা কপিরাইটার খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, এবং বাংলা কপিরাইটার খুব মূল্যবান হয়ে যাচ্ছে, দুর্লভ হয়ে যাচ্ছে।
তো এটা আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার, কারণ যে আসলে ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশটাকে ধরে আগাচ্ছে সে বিজ্ঞাপন করতে এসে বিপদে পড়ে যাচ্ছে, কারণ সে তো ওই ইমোশন জানে না, সে ওই কষ্টটা বা ওই আবেগের জায়গাটা সে ধরতে পারে না। তার মাথায় হচ্ছে অন্য কিছু, সে হচ্ছে গ্লোবালি দেখে পড়াশোনা করে সেটা কাজে লাগাতে যায় এবং সেটা ওয়ার্ক করে না। তো দিন শেষে আসলে আমরা যারা গরিব মানুষ, যারা বাংলাকে তো গরিব বলা হয় বা যেটাই হোক, আমরা গরিবরা হ্যাঁ আস্তে আস্তে দুর্লভ হয়ে উঠছি এবং জরুরি হয়ে উঠছি এবং মূল্যবান হয়ে উঠছি, ধনী হয়ে উঠছি বলা যায়। তো সেটাই আসলে। হ্যাঁ, এটা একদিকে ধনী হয়ে ওঠে। হ্যাঁ, এরপরে আমি এই প্রোডাক্ট প্লেসমেন্টের যে বলতে গিয়ে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে একটা খুব দারুণ সিনেমা আছে ডেভিড ফিঞ্চারের, ফাইট ক্লাব বলে। ডেভিড ফিঞ্চার নিজেও তো বিজ্ঞাপনের মস্ত হ্যাঁ, বড় ডিরেক্টর, একসময় ভাইস প্রেসিডেন্টও ছিল। তো রাইট। ডেভিড ফিঞ্চার আমি দেখেছি ওই গোটা সিনেমাটার প্রত্যেকটি শটে স্টারবাকসের একটা করে কফির গ্লাস রাখা আছে, প্রত্যেকটা শট। হুম, হুম, দূরে হোক, একদম। মাটিতে পড়ে হোক, এবড়ো খেবড়ো হয়ে হোক, বা সুন্দর করে প্রত্যেকটা শটেই আছে। এবং এত সুন্দরভাবে ওটাকে মানে রাখানো, রিপ্লেসমেন্ট করা হয়েছে যে কোনোভাবে ওটাকে আউট অফ দ্য কনটেক্সট মনে হয় না, মনে হয় যেন গল্পটার জন্য ওটা জরুরি ছিল। তো একদম। এইভাবেই আমরা যখন প্রোডাক্টটাকে মানে সমস্ত বিজ্ঞাপনের মধ্যে নিয়ে আসতে পারবো, জোর করে কোনো কিছু না এনে। যেরকম আপনার যে পেনের একটা বিজ্ঞাপন আছে, একটি স্টুডেন্ট আহ, হ্যাঁ, তার স্কুল নষ্ট হয়ে যাওয়ার জন্য জেলা শাসকের কাছে চিঠি লিখছে। পেনের গল্পটা যেন অটোমেটিক চলে আসে, পেনটা যেন অটোমেটিক চলে আসে, সেখানে জোর করে পেন বসাতে হয় না। আর এই দিকটাতেই হয়তো আমরা ক্রাইসিসে ভুগছি, কেননা যারা সত্যিকারের হয়তো এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করে, বা বিজ্ঞাপনটা বা বাংলা বিজ্ঞাপন বাংলার মতো করে যারা ভাবে, তাদের সেই জায়গাটা আমরা দিতে পারছি না। সেই জন্যই হয়তো বাঙালি আবেগটা এবং বাঙালির যে বাঙালির মতো করে প্রোডাক্ট প্লেসমেন্টের জায়গাটা, সেটা হয়তো হারিয়ে গেছে। এরপরে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে বই প্রোডাক্ট কি প্রোডাক্ট না, এবং যদি এটা হয় তাহলে বইয়ের মার্কেটিং কিভাবে করা উচিত বাংলা। যেমন আমি দেখেছি আপনার মানে আহ, আপনার মানে বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে প্রথম বইয়ের বিজ্ঞাপন আপনার করা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি স্টলটাকে যেভাবে সাজান বই মেলা, সেটা খুব ইন্টারেস্টিং বিষয়। এবং বইয়ের ক্যালিগ্রাফি থেকে শুরু করে প্রচ্ছদ গোটাটার মধ্যেই ওই টার্গেট অডিয়েন্সকে হিট করার একটা প্রচন্ড চেষ্টা থাকে, এবং যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সফল হয়েছে। এইটা নিয়ে দু এক কথা যদি বলেন। প্রথমত যেটা হচ্ছে, আমি যেটাকে মনে করি যে যখন আমি আসলে কোনো একটা কিছু কিনি এবং কেনার পরে আসলে সেটার উপর আমি একটা দাম বসিয়ে দেই, মূল্য বসিয়ে দেই, ওই মুহূর্ত থেকে কিন্তু ওটা একটি প্রোডাক্ট, ওটা একটি পণ্য। তো সেই অর্থে বই কিন্তু একটা পণ্য, এবং পৃথিবীর সকল জায়গায় পণ্য। কোনো এক কারণে বাংলাদেশিদের কাছে এটা আসলে খুব আবেগের জায়গা। জায়গা এই কারণে, কারণ বই আসলে সৃজনশীল পণ্য, যেটা একটু একটা সিনেমাকে বলা হয়। তো একটা সিনেমার জন্য যদি আমি ট্রেলার থাকে, সিনেমার জন্য যদি টিজার হয়, সিনেমার জন্য যদি প্রমোশন হয়, তাহলে বইয়ের জন্য কেন হবে না? এবং সেই জায়গা থেকেই পৃথিবীর সকল জায়গায় কিন্তু বই নিয়ে অনেক প্রমোশন হয়েছে, বই নিয়ে অনেক ক্যাম্পেইন হয়েছে। যেমন বিং সার্চ ইঞ্জিন, যেটা তারা দ্রোগা 5 একটা ক্যাম্পেইন করেছে ডিকোড নামে একটা বই নিয়ে, এবং যুক্তরাষ্ট্রের 14টা স্টেটে সে বইয়ের এক একটা পাতা ছড়িয়ে দিয়েছে, এবং সেই পাতাগুলো গুচ্চির জ্যাকেট থেকে শুরু করে, বার্গারের ফয়েল পেপারে বসানো থেকে শুরু করে, সুইমিং পুলের নিচে সেই পাতা থেকে শুরু করে, একটা ক্যাম্পেইনের মতন ছিল যে সবগুলো পাতা একসাথে জড়ো করতে পারলে লেখকের সাথে দেখা করার সুযোগ আছে, এবং আরো অনেক কিছু। তো সেটার পরে দেখা যায় যে বইটা টানা নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলারে আসলে টানা 1 মাস পর্যন্ত ছিল, এবং সেই লেখকের ফলোয়ার 1 কোটি বেড়ে যায় 1 মাসের মধ্যে। তো ইটস আ ক্যাম্পেইন। এবং আমি জার্মানির ফ্র্যাঙ্কফুটে যেটা দেখেছি, ফ্র্যাঙ্কফুটে পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা হয়, সেখানে কিন্তু মুরাকামি, কাজু ইশিগুরু বা যারা লেখক আছেন, সেই লেখকদের বড় বড় বিলবোর্ড থাকে এবং 100 মিলিয়ন সোল্ড, কারণ সেখানে মনে করা হয় যে লেখকরা আসলে তারকা নন, লেখকরা মহা তারকা। তো সেই জায়গা থেকে লেখকদের একটা লাইফস্টাইল তৈরি হয়, এবং লেখকদের ঘিরে বিশাল ভিড় হয়। একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে ঘন্টার পর ঘন্টা ভাড়া দেওয়া হয় বিভিন্ন প্রকাশনীর কাছে, এবং প্রতি ঘন্টায় আসলে বিশাল অটোগ্রাফের লাইন পড়ে এবং লেখকদের অটোগ্রাফ নেওয়া হয়। তো আমাদের দেশে আসলে যেটা হয় যে আমরা ধরেই নিয়েছি যে লেখক মানে হয়তো দরিদ্র, লেখক মানে হয়তো গায়ের রং ময়লা থাকতে হবে, লেখক মানে হয়তো বা তাকে প্রচুর লম্পট টাইপের হয়তো বা হতে হবে, বা অন্য কিছু করতে হবে, আমি আসলে ঠিক জানি না। তো আমার যেটা মনে হয় যে লেখকদের একটা লাইফস্টাইল থাকা দরকার। বিরাট কোহলির একটা লাইফস্টাইল আছে, বা একজন ডাক্তারের একটা লাইফস্টাইল আছে। সেই কারণে একটা সন্তান যখন মা বাবাকে বলে আমি ডাক্তার হব, বা কিংবা আমি শাহরুখ খান হব, বা আমি বিরাট কোহলি হব, ক্রিকেটার হতে চাই বা ফুটবলার হতে চাই, তখন কিন্তু একজন অভিভাবক তার লেখক মানে তার সন্তানকে বলে যে তুমি হও। কিন্তু যখন একজন সন্তান বলে আমি লেখক হতে চাই, বাংলাদেশের ক্ষেত্রে বা ইভেন কলকাতার ক্ষেত্রে, তখন
অভিভাবকের মাথায় আসে, এটা আসলে আমি অভিভাবককে দোষ দিতে চাই না, তখন অভিভাবক চিন্তা করেন, হায় হায় আমার তাহলে সন্তান লেখক হলে কি না খেয়ে মারা যাবে? পৃথিবীর কিন্তু কোথায় লেখকরা না খেয়ে মারা যান না, একজন লেখকের মিলিয়ন মিলিয়ন ডলার কপি বিক্রি হয়। এবং তাদের জন্য আলাদা যেটা হয় যে আপনি যদি পেঙ্গুইন বুকস, হার্পার কলিন্স এদের যদি দেখেন, অলিম্পাস, এইসব প্রকাশনীর আলাদা ইউটিউব চ্যানেল আছে, ওয়েবসাইট আছে, সেখানে হাজার হাজার কন্টেন্ট আছে বই নিয়ে। বই কিভাবে বের করতে হবে সেটার জন্য তাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। একজন লেখকের পিআর এর আলাদা ডিপার্টমেন্ট থাকে, ডিস্ট্রিবিউশনের জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে। এবং ফ্র্যাঙ্কফুটে যখন সে বই আসলে সাইন করে, কপিরাইট সাইন করে, সে আসলে যেটা করে যে সে কপিরাইট সাইন করার সাথে সাথে কিন্তু কতগুলো জায়গায় তিনি যাবেন, বুক ট্যুরে যাবেন, পাঠকদের সাথে কথা বলবেন, তার বই নিয়ে কোনো সিনেমা হবে কিনা, তার বই আসলে নিয়ে কোনো ওয়েব সিরিজ হবে কিনা, কোনো বিজ্ঞাপন হবে কিনা, এই জিনিসগুলো কিন্তু ওটার সাথে সাথে একই সাথে চুক্তি হয়ে যায়। তো আমাদের দেশে লেখকরা বা প্রকাশকরা দিন শেষে যেটা হয় যে ইন্ডাস্ট্রি হয়ে ওঠেনি। এই যে মানে না হতে পারলো শিল্প, না হতে পারলো ইন্ডাস্ট্রি, সো একটা মাঝামাঝি জায়গায় দোলাচল থাকে এবং একটা ব্লেম গেমের ভেতরে আমরা আমরা থাকি। তো আমি আসলে যেটা করার চেষ্টা করেছি, যেহেতু আমি বিজ্ঞাপনের মানুষ, আমার এই জায়গাটা বোঝাটা হয়তো একটু হলেও সহজ বা বুঝতে পারি। তো আমি যেটা করি যে আমার যেমন আমি প্রথম বইয়ের বিজ্ঞাপন করেছি বাংলাদেশে, আমার বই নিয়ে ডিজিটাল বিলবোর্ড হয়েছে বিশাল বড় করে, এখানকার যে মেইন জায়গা শাহবাগ, সেখানে বড় করে বিলবোর্ড হয়েছে বইমেলার সময়। আমি বই নিয়ে ভেন্ডিং মেশিন করার চেষ্টা করেছি, কারণ টোকিওতে দেখেছি, এগুলো কোনোটাই নতুন আইডিয়া যে তা কিন্তু না। আমি টোকিওতে দেখেছি যে ওরা বই ক্লিক করার সাথে সাথে, একটা টাকা দেওয়ার সাথে সাথে ভেন্ডিং মেশিনে টাকা বের হয়ে চলে আসে। আমি বই নিয়ে যখন কাজ করেছি আমি দেখেছি যে আমি আমার বইয়ের ফটো বুথ হয়েছে আলাদা, স্টল নিয়ে আলাদাভাবে কাজ করার চেষ্টা করেছি, প্রথম অডিও বুক করার চেষ্টা করেছি আমার এখান থেকে। তো এই জায়গাগুলো আমি কিন্তু করার চেষ্টা করছি বাংলাদেশে। এবং আমার মাথায় এটাও থাকে, বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে, আমার প্রচ্ছদ একটু আলাদা হয়। এবং প্রচ্ছদ গুলো আমি চিন্তা করি যে 10টা বইয়ের ভেতর থেকে, 5টা বইয়ের ভেতর থেকে আমার বইটা যেন আলাদা করে চোখে পড়ে, ওই কালারটা যদি পপ আপ করে বা চোখের সামনে চলে আসে, ওটা যেন ওর মাথায় থাকে। তো আমি আসলে সবকিছুই আমার আমার বিজ্ঞাপন এই অংশে আসলে আমাকে অনেকটা হেল্প করে। এবং আমি এর ডিস্ট্রিবিউশনটা আসলে ওইভাবে প্ল্যান করে থাকি যে বইটা যাতে ঠিকঠাক মতন ছড়ায়। কারণ দিন শেষে একজন লেখক হিসাবে যদি আমার চলার টাকাটা না তৈরি হয়, আমি যদি নিজেকে না চলতে পারি, তাহলে আমি আসলে কিভাবে লিখবো বা লিখে যাব? কারণ আমি যেটা মনে করি যে পার্ট টাইম লেখক হয় না, লেখকদের ফুল টাইম হতে হয়। কারণ যখন তিনি পার্ট টাইম হবেন, তিনি তার চরিত্রগুলোর কাছে, তার কাহিনীর কাছে, সংলাপের কাছে অসৎ হয়ে উঠবেন। এইটা আমার মনে হয়। তো আমি এখনো কাজ করে যাচ্ছি, আমি একদমই নতুন, শিখছি। এবং গত কয়েক বছরে আমার 13টা বই প্রকাশিত হয়েছে, এবং গত কয়েক বছরে আমি যেটা দেখেছি, আমাকে ঘিরে পাঠকদের যে উন্মাদনা, ভালোবাসা, সেই ভিড়, সেই ভিড়ের জায়গা থেকে, এবং আমি যে রয়্যালিটির টাকা পাই এখন প্রকাশকদের কাছ থেকে, তাতে হয়তো আমি লিখেই বাঁচতে পারবো হয়তো আর 3-4 বছরের মধ্যে। এবং সেই জায়গাটা তৈরি হচ্ছে, বই সরাচ্ছে, বই থেকে নানান প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেটা পাওলো কোয়েলোর হয়, কাজু ইশিগুরুর হয়, বই থেকে টি শার্ট হয়, আমি জেকে রাউলিং এর বইয়ের প্রচ্ছদ থেকে পাওয়ার ব্যাংকের উপরের কভার দেখেছি। তো আমার এখানেও এটা হচ্ছে। ইভেন কিছুদিন পর আমার বইয়ের এটা আসলে প্রোডাক্টের অংশ, তো আমার বই থেকে টি শার্ট আমি দেখতে পাচ্ছি, আমার বই থেকে পাওয়ার ব্যাংকের কাজ নিয়ে কথা বলা হচ্ছে। তো এই জায়গাগুলো আমি একটু একটু করে কাজ করছি, বুক ওপেনার, বুকমার্ক, এই সবকিছু আমার বইয়ের প্রচ্ছদ থেকে হচ্ছে। তো আমি ট্রাই করছি যাতে এই জায়গাটা একটা গ্লোবাল এন্ডে আসলে যেভাবে বই নিয়ে কাজ হয়। কারণ আমি একদম সত্যি কথা বলবো, দেশপ্রিয়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ বা কাজী নজরুলের বই কিংবা জীবনানন্দের বই পৃথিবীর কয়টা দেশে আছে? আমাকে যখন বলা হয় বাংলা সাহিত্য আসলে বিশ্ব সাহিত্য থেকে কত বছর পেছানো, আমি খুব লজ্জা নিয়ে আমি কম করে বলি যে 1000 বছর পেছানো, মূলত তার চেয়েও বেশি পেছানো। কারণ আমি স্প্যানিশ যে লেখা সেটা আমি বাংলাদেশে পেয়ে যাচ্ছি, রুশ রূপকথা সেটা আমার দেশের ছেলেমেয়েরা পড়তে পারছে, কিন্তু আমার ঠাকুরমার ঝুলি কিন্তু রাশিয়ায় যাচ্ছে না, আমার ঠাকুরমার ঝুলি লন্ডনে যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমার এই গল্পগুলোরও কিন্তু সেম পটেনশিয়াল বা সম্ভাবনা আছে। তো এই জায়গা নিয়ে কাজ করা খুব জরুরি। রবীন্দ্রনাথের বই পৌঁছাতে পারছে না, সেখানে আমি তো ছাড়, আমি তো সেখানে কিছুই না। তো এই জায়গাগুলোতে ডিস্ট্রিবিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড এই জায়গাগুলো নিয়ে কাজ করা খুব জরুরি। তো সেই জায়গা নিয়ে আমি আসলে কাজ করার চেষ্টা করছি। একা কোনো কিছু হয় না, একটু একটু করে হয়তো আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারবো এবং সফল হব, আমার মনে হয়। একদম। আমাদের এখানে আসলে প্রচুর প্রশ্ন জমা হয়েছে, কিন্তু আজকে আমাদের হাতে অ্যাকচুয়ালি সময় খুব কম। আজকে আমরা 1 ঘন্টার বাঁধা সময় নিয়ে আড্ডায় এসেছি। তো আমরা সামনে প্রশ্নগুলো নিয়ে পরে আরেকবার হাজির হব সুজিত স্যার এবং কিঙ্কর দাকে নিয়ে। একদম। তো এবার সুজিত স্যার চলে এসেছেন স্ক্রিনে, এবার সুজিত স্যারকে আমি কিছু বলার জন্য আমার এটাই বলার শুধু, কিঙ্কর তোমার সঙ্গে এই প্রথম আমার আলাপ হলো, আমাদের আলাপ হলো। তোমার দেখছি যে যা কমেন্টস পড়ছিলাম, আমি দেখছি তুমি তো ভাই হিরো লোক।
হ্যাঁ, প্রায় কিংবদন্তি পৌঁছে গেছো। আর তোমার প্রতি লোকেদের যা ভালোবাসা এখানে পড়ছে, সত্যি কথা বলতে কি আমারই একটু ঈর্ষা হচ্ছিল, তবে এই বয়সে সেটা আমি নয় বাদই রাখলাম। তবে তোমার সঙ্গে যেটা আজকে যেটা দুটো জিনিস, অনেকগুলো প্রশ্ন ছিল সেগুলো হয়তো উত্তর দেওয়া যায়। তোমার এই যে দুটো ব্যাপার, তুমি বিজ্ঞাপন এর লেখক, তুমি বিজ্ঞাপনের লোক, তুমি সবকিছু বিজ্ঞাপন দিয়ে ভাবছো, তোমার বইটাও কিন্তু একটা বিজ্ঞাপন এর আঙ্গিক দিয়ে তুমি ভেবে চলেছো, এবং তুমি লেখক, তোমার সব লেখার বইগুলো সম্বন্ধে এখানে পাঠকরা যারা আজকে প্রচুর বাংলাদেশ থেকে ঢাকা থেকে এসছেন তোমার চেনাশুনো বা তোমার গুণমুগ্ধ যারা, আমাদের তরফ থেকে আজকে সত্যি কিন্তু এটা আমাদের কাছে একটা লার্নিং প্রসেস বলে, যেটা আবার ওই ইংরেজিতে চলে যাচ্ছি, কিন্তু ওই লার্নিং প্রসেস একটা হলো ভাই। এবং তোমাকে কিন্তু এইটা ধরে নাও, এই প্রথমবার যে তুমি আমার এখানে এসছো আমাদের এখানে, এটা কিন্তু আরো তোমাকে আসতে হবে, আমরা আরো আলোচনা করব পরবর্তীকালে। আর বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের আমি বলবো যে আপনারা এই অলিজ অ্যাডভার্টাইজিং রাউন্ড টেবিলের যে পেজটা ওটা আমরা শুধুমাত্র বাংলা আলোচনার জন্য, বাংলা বিজ্ঞাপনের জন্য রেখেছি। আপনারা এতে আস্তে আস্তে চলে আসুন, লাইক করুন, মেম্বার হন, আমাদের আলোচনার মধ্যে আপনারা যোগ দিন, আমাদের লেখা পাঠান, আপনাদের বাংলাদেশের বিজ্ঞাপন আমাদের এখানে পাঠান, যেগুলো আমরা দেখতে চাই। কেন আমরা কিন্তু এখনো ওই জবা কুসুমের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তার বাইরে ইভেন আজকেই কাজে আমাদের কিন্তু আমাদের এখানে, এবং তোমাকে এইটা বলবো দেশপ্রিয়, আমাদের এখান থেকে যে বাংলা বিজ্ঞাপনের যে কিছু অসাধারণ কাজ হয়েছে সেগুলো নিয়েও আলোচনা করা দরকার। বাংলাদেশে কাজ হচ্ছে এই সবগুলো মিলিয়ে, এবং যারা আজকে আমাদের এখানে এই আলোচনা চক্রে যোগ দিতে এসেছিলেন তাদের সবাইকে বলবো যে আপনারা এই আলোচনা শেষ হলে আপনারা আপনাদের কমেন্টস লিখবেন, ভালো লেগেছে না খারাপ লেগেছে, কিরম লাগলো, আরো কি কি করা যেতে পারে, কেন আপনারা বললেই এই প্ল্যাটফর্মটা তখন আরো সজাগ হবে। এবং তাহলে আপনারা আমাদের এখানে যোগ দিন অলিজ অ্যাডভার্টাইজিং রাউন্ড টেবিলস পেজে। কিঙ্কর ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। তুমি আমাদের সত্যি আজকে আমাদের এটা একটা শেক আপ মতো করেছো। তুমি আজকে আমাদের এই আলোচনা চক্রের প্রথম অতিথি, and it was an absolute success. কি বলো দেশপ্রিয়, হাত পাকিয়েছো? আমি একটু দাদা শেষ করার আগে দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে অনেক কৃতজ্ঞতা দাদা, যে আমার মতন একজন সামান্য মানুষকে আজকে এখানে ডাকা হলো, এবং যে ভালোবাসাটা, কারণ আমি মনে করি যে আমি চলার পথে আমি আসলে ততটা সমৃদ্ধ হব যখন আমি মুক্তর মতন আসলে অভিজ্ঞতা কুড়াতে পারবো বা একটু একটু করে শিখতে পারবো। তো আমি যেটা করি যে আমার মনে হয়, যেমন আমি আমার টিমে যখন ইয়াংদের জন্য, যেমন আমারও কিন্তু একটা মিলেনিয়াল থেকে 10 বছরের গ্যাপ তৈরি হয়ে গেছে, তো আমি সবসময় অনেক ইয়াং ছেলে পেলে রাখি আমার চারপাশে, এবং ওরা কিভাবে ভাবছে, ওরা কিভাবে চিন্তা করছে, তখন আমার মনে হয় যে আমার নিজের বয়স কমে গেল এবং ওদের গল্পটা হয়তো আমি বলতে পারবো। তো আমি আসলে প্রচুর শিখতে চাই এবং গল্প নিয়ে কাজ করতে চাই। তো অনেক কৃতজ্ঞতা দাদা, সুজিত দা এবং দেশপ্রিয় দুজনকেই, যে আমাকে ডাকার জন্য। এবং সম্পর্কের শুরু হলো মাত্র, সামনে আরো গভীর হবে এবং গাঢ় হবে, এবং দেখা হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বাবা। বিদায় নিই।